রাত ভোরে বৃষ্টি লিখেছেন বুদ্ধদেব বসু। হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, একজনের স্ত্রী আর একজনের মা। আমি ওটা করেছি জয়ন্তর সঙ্গে। জয়ন্ত আমাকে চেয়েছে, আমিও তাকে। নয়নাংশু হয়তো ভাবছে আগেই করেছিলুম, কিন্তু না, আজই প্রথম। আজ রাত্রে 4 ঘন্টা আগে এই বিছানায়, যেখানে মালতী এখন শুয়ে আছে। কেমন করে হলো? খুব সহজ। সত্যি বলতে আগে কেন হয়নি জানি না, আমার সংযমে, জয়ন্তের ধৈর্যে আমি অবাক হয়ে যাচ্ছি। রাত্রি 9টা নাগাদ জয়ন্ত এলো, আর তক্ষুনি এমন বৃষ্টি নামলো যে আধ ঘন্টার মধ্যে জল দাঁড়িয়ে গেল আমাদের গলিতে। 10টা, 10:30, বৃষ্টি আর থামে না। অংশু গেছে তার মুমূর্ষু পিসিমাকে দেখতে বেলেঘাটায়। বুন্নি আমার মার কাছে থাকছে আজ। দুর্গামণি ভাড়ার ঘরে মাদুর বিছিয়ে ঘুমিয়ে পড়ল। আমি ফ্ল্যাটের দরজায় ছিটকিনি লাগিয়ে শোবার ঘরে এলুম, বৃষ্টির ছাটে কিছু ভিজে টিজে যাচ্ছে কিনা দেখার জন্য। আমার সিগারেট ফুরিয়ে গেল। নয়নাংশু দেরাজে আছে নাকি 2-1 প্যাকেট। বলতে বলতে জয়ন্ত এলো শোবার ঘরে। আমি নিচু হয়ে যখন দেরাজ ঘাটছি, তখন জয়ন্ত পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি মুখ তুলে তাকিয়ে বললুম, তাহলে সিগারেট চাও না? সে আমার কানের ওপর ঠোঁট চেপে ডাকল, লোটন। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দিলুম। এমনি করে হয়ে গেল ব্যাপারটা। ভালো লাগছে এখন, বেশ ভালো লাগছে আমার। বুঝতে পারছি এতদিন ওটা ঠেকিয়ে ভালো করিনি। গা ভর আরাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি আলো জ্বলছে আর চুপচুপে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে আছে নয়নাংশু। আমি বললুম, এই এলে? হ্যাঁ, আমার পাজামাগুলো কোথায় আছে জানো নাকি? ওই যে বাঁদিকের দেরাজে, বলে আমি আবার একটু চোখ বুঝলুম। অলস লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না। অংশু বললে, এত রাতে ফ্ল্যাটের দরজা খোলা রেখে ভালো করনি। তুমি আর দুর্গামণি ছাড়া কেউ বাড়ি নেই, দুজনেই অঘরে ঘুমোচ্ছ। যাকে বলে চোরকে ডেকে আনা, এই হলো তাই। খোলা ছিল নাকি দরজা? নয়নাংশু কাপড় ছাড়তে বাথরুমে ঢুকলো। আমি হঠাৎ তাকিয়ে দেখলুম ওর খাটের ওপর আমার ব্লাউজটা পরে আছে। আমি শুয়ে আছি কোনো মতে শুধু শাড়িটা জড়িয়ে। তরাক করে উঠে ব্লাউজ পরে নিলুম। শাড়িটা ঠিকমতো ঘুরিয়ে দিয়ে চুল আছড়ে মুখে একটু পাউডারও বুলিয়ে নিলুম তাড়াতাড়ি। আয়নায় মনে হলো না মালতীকে অন্য দিনের চাইতে কিছু আলাদা দেখাচ্ছে। কিন্তু কীরকম ভুল হয়, আশ্চর্য। তখন আমি ভালোবাসতে গিয়েও দরজা বন্ধ করতে ভুলিনি। প্রেম তাহলে বেপরোয়া উদ্যম নয়। কিন্তু জয়ন্ত চলে যাবার পর হাট হয়ে রইল ফ্ল্যাটের দরজা, ঘরের দরজা, জামাটা পর্যন্ত গায়ে দিতে মনে থাকলো না। তক্ষুনি ঘুমিয়ে পড়লুম। নয়নাংশ কিছু লক্ষ্য করছে নাকি? তা করুক গে। একজন বিবাহিতা মহিলা তার শোবার ঘরে যেভাবেই শুয়ে থাকুক, তা নিয়ে কার কি বলবার আছে? খেতে বসে অংশু জিজ্ঞেস করলে, এত রাত অবধি না খেয়েছিলে কেন? রাত অনেক বুঝি? 12টা। খেয়ে নিলেই পারতে। 12টা শুনে অবাক লাগলো আমার। জয়ন্ত আসার পর থেকে ঘন্টাগুলি ছিল কি না তখন যেন মনে করতে পারছিলাম না। যদি বুঝতুম এত রাত হয়েছে, তাহলে আমার নিশ্চয় দুশ্চিন্তা হতো অংশুর জন্য। আর সে ঘরে ঢোকা মাত্র বলতুম, কি কাণ্ড, এত রাত করলে? এদিকে আমি ভেবে ভেবে ছাড়া। অংশুর দিকে তাকিয়ে মনে হলো সে এখনও ওইরকম কিছু শুনতে চাচ্ছে আমার মুখে। তাই বললুম, তোমারও তো দেরি হলো কেন? বাহ, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি তুমুল বৃষ্টি আজ কলকাতায়, বেলেঘাটা গঙ্গা হয়ে গেছে। হেঁটে হেঁটে শিয়ালদার মোড়ে এলুম, তারপর রিক্সাতে জোড়াগির্জে অবধি এসে তবে একটা ট্যাক্সি জুটল। বেশ তৃপ্তির সঙ্গে কথাগুলো বললে নয়নাংশু, যেন সুন্দরবনে বাঘ মেরে এসেছে। আমার মনে পড়লো কয়েকদিন আগে বাথরুমে একটা বিছে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠেছিল সে। তারপর কোত্থেকে একটা লাঠি জোগাড় করে খুব সাবধানে দূর থেকে মেরেছিল ওই একরত্তি প্রাণীটাকে। আমার কাছে এসে বলেছিল, ওটাকে মেরেছি। আমি ওর দিকে না তাকিয়ে জবাব দিয়েছিলাম, খুব বিরক্ত করেছ। যেন 4 বছর আগেকার বুন্ডি বলছে, মা মা শোনো, জানালায় একটা কাক বসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। ওকে মাঝে মাঝেই বালকের মতো লাগে আমার, বাচ্চা ছেলের মতো। আরেকজন পূর্ণ যুবতীর বালক স্বামী হলে কেমন লাগে? জয়ন্ত হলে কি করতো ওখানে? কথাটি বলতো না, নিঃশব্দে পিষে দিত স্যান্ডেলের তলায়। মুরগির ঝোল দিয়ে ভাত মেখে নিয়ে নয়নাংশ বললে, তোমাকে অনেক দিন বলেছি আমার জন্য বসে থেকো না, সময় মতো খেয়ে নিও। আমি জবাব দিলাম, একা একা খেতে বিশ্রী লাগে আমার। কথাটা কিন্তু খাঁটি, একটুও বানানো নয়।
নয়নাংশর ফিরতে যত দেরি হোক ওকে ফেলে খেতে পারি না আমি। ওটা আমার অভ্যাস, হয়তো একেই সংস্কার বলে। ছেলেবেলায় মাকে দেখতুম বাবার জন্য বসে থাকতে, হয়তো তাই থেকে এসেছে। অংশ মুহূর্তের জন্য খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলে, কেউ এসেছিল? আমি তৎক্ষণাৎ জবাব দিলুম, জয়ন্তবাবু এসেছিলেন 9টা নাগাদ। তোমার জন্য অনেকক্ষণ বসেছিলেন। এই এক ঝামেলা, অন্যদের সামনে বাবু বলা, আপনি বলা। আমার জন্য কেন? কি যেন দরকার ছিল ওর পত্রিকার ব্যাপারে। তা ওকে বসিয়ে রাখলে না, বলে নয়নাংশ আমার চোখে চোখ ফেলল। আমি চোখ নামিয়ে নিলুম না, বরং বেশ স্থির চোখে তাকিয়ে থেকে বললুম, বেশ কথা, 12টা অবধি বসিয়ে রাখা যায় নাকি কাউকে? আর আমি বললেই বা উনি থাকবেন কেন? নিজের বউ ছেলে বলে নেই? এরপরে নয়নাংশ বললে, কি করে গেলেন এই বৃষ্টির মধ্যে? এর উত্তরে আমি অনায়াসে ঝাঁঝিয়ে উঠে বলতে পারতুম, কি করে গেলেন তার আমি কি জানি। কিন্তু আমি তা করলুম না। মুখে হাসি টেনে বললুম, জানো তো জয়ন্তবাবু কীরকম মানুষ, ওসব বৃষ্টিকে উনি পরোয়া করেন না। আমার হাসির উত্তরে আরও একটু স্পষ্ট করে হেসে বলল, ঠিক বলেছ। মনে আছে বুন্নির জন্মদিনে কালবৈশাখীর ঝড়ে এমন হলো যে ট্রাম, বাস সব বন্ধ, রসারোড জলে থই থই। জয়ন্তবাবু তারই মধ্যে হেঁটে হেঁটে চলে এলেন টালিগঞ্জ থেকে। সত্যি আশ্চর্য। আমি কোনো জবাব দিলুম না ও কথার, কেননা সেই সন্ধ্যাটা আমি ভুলিনি। নয়নাংশ তা ভালোই জানে। এমন দু একটা ঘটনা ঘটে যা ভোলা যায় না। আমি সেদিন বুঝেছিলুম যে জল ভেঙে 3 মাইল রাস্তা পায়ে হেঁটে বুন্নির জন্য আসেনি জয়ন্ত, নয়নাংশর জন্যও আসেনি, আমার জন্য, আমারই জন্য এসেছে। আর তো অংশও বুঝে নিয়েছিল, বোকা তো নয়, প্রথম থেকে বুঝে নিয়েছিল কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। আর ওই একটা বিষয়ে টনটনে জ্ঞান নেই এমন কোনো স্বামী আছে পৃথিবীতে? খাওয়ার পরে নয়নাংশ যখন সিগারেট ধরিয়েছে আমি জিজ্ঞেস করলুম, ও হ্যাঁ, তোমার পিসিমাকে কেমন দেখলে? হয়ে এসেছে, আর 2-4 দিনের ব্যাপার হয়তো। অজ্ঞান হয়ে আছেন? না, কিন্তু বেশ জ্ঞান আছে। দুটো একটা কথাও বলেন মাঝে মাঝে। সলতে ভেজানো গঙ্গা জল চুষে নেন আর টুলু টুলু চোখে তাকিয়ে থাকেন লোকের দিকে। তোমাকে চিনতে পারলেন? তা কেন পারবেন না? আমি হঠাৎ বললুম, আমাকে নিয়ে গেলে না কেন? আমি তো বললুম তোমাকে, তুমি যেতে চাইলে না। তুমি জোর করলে না কেন? আমি তো বুঝিনি এরকম এখন তখন ব্যাপার। নয়নাংশ আমার দিকে এক পলক তাকিয়ে জবাব দিলে, ইচ্ছে করলে কালও যেতে পারো, এক্ষুনি কিছু হয়ে যাচ্ছে না। কোনো অসুখ তো নয়, নেহাত বুড়ো হয়েছেন বলেই যেরকম একটা গাছ মরে যায় তেমনি। এরপরে আর কথা বললুম না, আমরা যে যার বিছানায় শুয়ে পড়লুম। পাশাপাশি দুটো খাট, ছোট ঘর, হাত বাড়ালে হাত ছোঁয়া যায় এতটাই কাছাকাছি। যদি নয়নাংশ ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি, তাহলে ওর নিঃশ্বাস আমি শুনতে পাবো। কাল অন্যরকম করে সাজাবো ঘরটাকে। দুটো খাট অত কাছাকাছি থাকা স্বাস্থ্যকর নয়। জেগে জেগে আরেকজনের ঘুমন্ত ভারী নিঃশ্বাস শুনতে কার ভালো লাগে? বা বন্যির ঘরে আমার খাট পেতে নেব। ওটা আরো ছোট, কিন্তু দক্ষিণ খোলা। সারাক্ষণ পাখার হাওয়া ভালো লাগে না আমার। মাথার মধ্যে যেন জাম ধরে থাকে সকালে। এ ঘরটা গুমোট। ওই তো একটু বৃষ্টি থেমেছে আর গরম, বন বন পাখার শব্দ পোকার মতো মাখা মাথার মধ্যে। আমরা দুজনেই জেগে আছি, দুজনেই জানি অন্যজন ঘুমোয়নি। একই ঘরে অন্ধকারে দুই অনিদ্রা মাকড়সার মতো জাল বুনে যাচ্ছে। মস্ত মোটা দুটো মাকড়সা, মাথার ওপর জলজলে চোখ। একটা জাল অন্যটাকে ছুঁয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে অন্যটার মধ্যে। ঘর ছেয়ে গেল। এখন আর বৃষ্টি নেই, কিন্তু আমি এখনো বৃষ্টির শব্দ শুনছি। একটা আবছা নীল সুরঙ্গের উপর বৃষ্টি, ছাদ ফেটে চুইয়ে চুইয়ে জল পড়ছে। বড্ড গরম। আমার চোখের তলার অন্ধকার ছিঁড়ে হলুদ লাল ফুটকি বেরিয়ে এলো। সুড়ঙ্গটা কোথায় শেষ হয়েছে কেউ জানে না। আমার দম আটকে আসছে। তোমরা ভাবছো আমি ভয় পেয়েছিলাম? তাহলে তোমরা মালতীকে চেনো না। আজকাল অনেক দিন ধরে মালতী এড়িয়ে চলে তার স্বামীকে। স্বামী তাকে চায়, কেনই বা চাইবে না? কিন্তু নয়নাংশের ওই বেটে আঙুলগুলো ওর ভালো লাগে না। তার নিঃশ্বাসের গন্ধ ওর ভালো লাগে না। সে ওর গা ঘেঁষে শুয়েছে ভাবতেও শিউরে ওঠে। সে ওর গায়ে হাত রাখলেও কাঠ হয়ে যায়। কি করতে পারে মালতী? যেমন আমরা গায়ে পিন ফুটলে উ বলি, এও তেমনি। ও স্বামীকে বোঝায় যে ওর আর এসব ভালো লাগে না। পুরো ব্যাপারটাতে অরুচি ধরে গেছে। বয়স হলো, মেয়ে বড় হচ্ছে, ইত্যাদি সব টালবাহানা শুনিয়ে শুনিয়ে তাকে ঠান্ডা করে দেয়। কিন্তু মালতীর বয়স 32 মাত্র, নয়নাংশ 37।
আর ওদের মেয়ে সবে আটে পড়ল। কেমন কাতর হয়ে যায় নয়নাংশুর মুখ যখন গুটি গুটি পায়ে ফিরে যেতে হয় নিজের বিছানায়। আর তখন মালতীর তাকে আরও বিশ্রী লাগে। পুরুষ মানুষের ওই কাতর চেহারা ওর দু চক্ষের বিষ। আসল কথা জোর নেই, ভারী ভদ্রলোক। সে যাকে বুর্জোয়া বলে ঠাট্টা করে তাই, জয়ন্ত যাকে বুর্জোয়া বলে ঘেন্না করে তাই। যখন কাপড় চোপড় পরে থাকে, স্যুট পরে আপিসে বেরোয়, পাজামা পাঞ্জাবি পরে বসে থাকে বাড়িতে, তখন আমার বেশ লাগে ওকে। কথাবার্তায় চৌকস, অনেক বই পড়েছে, সুশ্রী, লোকেদের সঙ্গে ব্যবহার নিখুঁত। মেয়েরা এখনও প্রেমে পড়তে পারে ওর সঙ্গে। ওর অফিসের অপর্ণা তো মুগ্ধ। আমিও একটা বয়সে পড়েছিলাম। বিয়ের সময় ভেবেছিলাম খুব জিতেছি, কিন্তু তার 10 বছর 12 বছর কাটলো। যৌবনের প্রথম ঝাপটা কেটে যাবার পরে ও যেন বালকের মতো হয়ে যেতে লাগলো দিনে দিনে। অন্তত আমার তাই মনে হলো। স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে ওকে যেন আর ভাবতে পারছি না আমি। আমার শরীর যেন আমাকে ফেলে আলাদা হয়ে রেগে উঠল নয়নাংশুর উপর। আমি রোগা হয়ে গেলুম, অসুখে পড়লুম একবার। সেই অসুখটাও যেন নয়নাংশুকে দূরে রাখার একটা উপায়। আগে ছিল একটা গুমরানো ধোঁয়ানো গোছের রোগ। কেন রেগে আছে জানে না, কিন্তু জয়ন্তর সঙ্গে দেখা হবার পর আমি হঠাৎ কারণটা বুঝে ফেললাম। আমার বিয়ের পর পিসিমা বলেছিলেন, স্বামীর মতো ধন আর নেই বুঝলি। নয়নাংশুর পিসিমার কথা বলছি। ওর মুখে ও কথা শুনে আমার একটু হাসি পেয়েছিল, কেননা শুনেছিলুম উনি 13 বছর বয়সে বিধবা হয়েছিলেন, বিয়ে হয়েছিল 12-তে। স্বামী ব্যাপারটা গোল না চৌকো না তেকো না, তাও তিনি ঠাহর করবার সময় পাননি। একটা ফাঁকা আওয়াজ, একটা ফ্যাকাশে ময়লা মোর্চা পড়া রংচটা ঝুলকালি মাখা ধারণা, ওর কাছে স্বামী কথাটা হলো তাই। অথচ তারই কি সাংঘাতিক প্রতাপ। বিয়ের প্রথম বছরটা বেলেঘাটাতেই ছিলাম আমরা। নয়নাংশুর পৈতৃক বাড়ি সেটা। শ্বশুর বাড়িতে ওই বুড়ি পিসিমা আমাকে বিশেষ একটু ভালোবেসেছিলেন, আদর করে তুই বলতেন। হঠাৎ হঠাৎ নয়নাংশুর ঢাক পিটিয়ে যেতেন কখনো আমাকে একা পেলে। জানিস, পরীক্ষায় মেডেল পেয়েছিল। ওর সঙ্গে সাহেবদেরও আলাপ আছে জানিস। আমি তখন সবেমাত্র রক্তের স্বাদ পেয়েছি। ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতুম, এই চিরবিধবা, চিরকুমারী, চির দুঃখী মহিলাটিকে দুঃখী কেন মনে হয় না? তিনি কি কখনো নিজের জীবনের কথা ভাবেন না? কি ব্যর্থ, কি শূন্য, কি নিষ্ফল। কিন্তু সত্যি বলতে তার মতো শান্ত, হাসি খুশি মেজাজের মানুষ আমি কমই দেখেছি। একবেলা খেয়ে মাসের 2টো একাদশী করে শিবরাত্রি, অম্বুবাচীর লম্বা উপসে কাটিয়ে থাকে। দিব্যি তো কাটিয়ে দিলেন এতগুলো বছর। আর কি কাজের! কখনো দুপুরে ঘুমন না, ডালের বড়ি দেন, আমসত্ত্ব আচার তৈরি করেন, পুরো চোখ নিয়েও কাঁথা সেলাই করেন চমৎকার। নিরামিষ রান্নার হাত তার চমৎকার। তাকে কখনো দেখিনি খালি হাতে বসে থাকতে। কোনো নালিশ নেই। নালিশের কোনো কারণ তার থাকতে পারে তা জানেন না বলেই নালিশ নেই। অদ্ভুত। কিন্তু যদি কেউ এসে তার কানে জপাতো, শুনুন বামা সুন্দর, আপনি দুঃখী, আপনি বঞ্চিত, আপনার বিদ্রোহ করা উচিত, তাহলেই হয়তো অন্যরকম হতো তার জীবন। কিন্তু জানি না হঠাৎ পিসিমার কথা এত ভাবছি কেন। ও হ্যাঁ, তার অসুখ আর 2-4 দিনের ব্যাপার। আমি কাল তাকে দেখতে যাব। আজ যাইনি, পাছে জয়ন্ত এসে ফিরে যায়, কিন্তু কাল নিশ্চয়ই। আমি বউ হতে পেরে খুশি হয়েছিলাম। বিয়ের পরে প্রথম প্রথম চেষ্টা করেছিলাম রীতিমতো ভালো বউ হতে। বেলেঘাটার বাড়ির সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু নয়নাংশ আমার সেই চেষ্টা বানচাল করে দিলে। আমাকে বলে, মা যখন রান্নাঘরে যান তুমিও সঙ্গে সঙ্গে যাও কেন? বাহ, যাব না। ওটা উত্তর হলো না। কেন যাও বলো? সত্যি তো ওখানে তোমার কিছু করার নেই। আমি মনে মনে খুশি হলুম এই কথা ভেবে যে অংশ সবসময় আমাকে কাছে পেতে চায়। একটু দুষ্টুমি করে বললুম, আমার ইচ্ছে তাই যাই, হলো? হুঁ, ঠিক বললে না। ভালো দেখাবে তাই যাও, বৌদি যান তাই যাও, ওসব হলো তো আজ মন জোগানো। না হয় তাই হলো, দোষ কি? দোষ এই যে ওটা অনেস্ট নয়। আসলে যা ভালো লাগে না তাই করছো, যেহেতু অন্যরা তাতে খুশি হবে। আবার ভাবটা এমন দেখাচ্ছ যে সেটাই ভালো লাগছে তোমার। আমি হেসে বললুম, অনেক ছেলে স্কুলে যেতে ভালোবাসে না, তাদের কি তবে না যাওয়াই উচিত? সেটা আর এটা এক কথা নয়। স্কুলে না গেলে ছেলেটার নিজেরই ক্ষতি, কিন্তু শাশুড়িকে তোয়াজ করে তোমার আত্মার কোনো উন্নতি হচ্ছে না। তাছাড়া বাচ্চাদের শাসনে রাখতে হয়, কিন্তু তুমি তো সাবালক। ওর এসব কথা আমি প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না। খানিকটা চমক লাগতো যখন ও নিজের খুড়তুতো ভাইকে বলতো লাউড। যেহেতু সে কথায় কথায় আজে বাজে রসিকতা করে আর ধরাস করে শুয়ে পড়ে যে কোনো সময় যে কোনো বিছানায়। ভাবতুম, এ আবার কি রকমের কথা।
হাজার হোক ভাই তো। আবার মনে মনে অংশুকে তারিফ না করে পারতুম না ওর মতামত অমন স্পষ্ট আর নতুন ধরনের বলে। আমার মন থেকে ছাত্রের ভাবটা একেবারে কেটে যায়নি তখনও। আমি দেখতুম ও শুয়ে শুয়ে যেসব বই পড়ে আমি তাতে দাঁত বসাতে পারি না। আমার চেয়ে বুদ্ধিও ওর বেশি বলে ধরে নিয়েছিল। তবু মনের তলা থেকে অন্য একটা ভাবও ঠেলে ওঠে মাঝে মাঝে। আমি দেখতে পাই কোনো কোনো বিষয় একেবারেই বোঝে না নয়নাংশু। বোঝে না আমার মন, আমার নারীত্বকে। কেন আমি জায়ের সঙ্গে রান্নাঘরে যেতে ভালোবাসি, কেন ওর মার কাছে রান্না শিখি মাঝে মাঝে, আর শ্বশুরবাড়ির সকলের সঙ্গে যে মিলেমিশে বন্ধুভাবে থাকতে চাই তা অন্য কোনো সাংসারিক কারণে নয়, সত্যি আমার ভালো লাগে বলেই। এই সহজ কথাগুলো কিছুতেই বোঝে না নয়নাংশু, বোঝার চেষ্টাও করে না। এই যে বিয়ে হলো, এ থেকে সে চায় পুরোপুরি আস্ত তার স্ত্রীটিকে শুধু। আর আমি চাই শুধু স্বামীকে নয়, স্বামীকে কেন্দ্র করে এক নতুন জীবন। চাই নিজেকে ছড়িয়ে দিতে ওদের বেলেঘাটার বাড়ি সব কিছুর মধ্যে, অংশীদার হতে, এমনকি অধিকারিণী হতে। কিন্তু অংশু আমাকে আস্তে আস্তে কিছুটা ওর ধরনে ভাবতে শেখালে, বোঝালে যে বেলেঘাটার জনবহুল মস্ত তেঁতুল বাড়িতে অসুবিধা হচ্ছে আমাদের, যে যৌথ পরিবারের মতো কুৎসিত ব্যাপার আর নেই। ওতে মানুষগুলো পরস্পরের মধ্যে লেপ্টে পিণ্ড পাকিয়ে যায়, কেউ আলাদাভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। কিছুদিনের মধ্যে আমিও ওর মতো স্বপ্ন দেখতে লাগলাম, কবে আমরা আলাদা বাড়িতে উঠে গিয়ে নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে থাকতে পারবো। প্রত্যেক সাবালক মানুষই আলাদা, আলাদা এক একজন ব্যক্তি। তোমার ভেতরকার সেই ব্যক্তিত্বকে তুমি ফুটিয়ে তুলবে, অন্যদের ছাঁচে করা হবে না। এই ধরনের কথা বারবার আমি শুনেছি নয়নাংশুর মুখে। যখনই ননদ জায়েদের সঙ্গে দল বেঁধে বেরিয়েছি শাড়ি জামা কিনতে, বা কোনো হিন্দি ফিল্ম দেখতে, বা গান গেয়েছি শাশুড়ির বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয়, বা ক্যারাম খেলেছি আমার সেই বোকাশোকা ভালো মানুষ দেওরের সঙ্গে। আর একটা কথা প্রায়ই বলে নয়নাংশু, শাড়ি গয়না হিন্দি সিনেমা ওসব মেয়েলিপনা ছাড়ো তো। আমি জবাব দিই, বাহ, আমি তো মেয়েই, মেয়েলি হব না তো কি হব? মেয়ে হওয়া আর মেয়েলি হওয়া এক কথা নয়। সূক্ষ্ম তফাৎটা কোথায় তা বুঝিয়ে দেবেন স্যার? আমার ঠাট্টার উত্তরে আমাকে জাপটে ধরল অংশু। তখনকার মতো তর্ক ফুরলো, কিন্তু আবার কোনো উপলক্ষ ঘটলে ও আমাকে একই কথা শোনায়, যার সারাংশ হলো এই জিনিস, এই কাজ ওর ভালো লাগে না। অর্থাৎ অন্যরা আমাকে যেভাবে চায় সে আমাকে ওরকম হতে দেবে না নয়নাংশু, কিন্তু নিজের মন মতো করে ঢেলে সেজে নেবে। আমি অন্যের ছাঁচে গড়া হব না, অর্থাৎ শুধু নয়নাংশুর ছাঁচে গড়ে উঠব। ও যাকে আমার ব্যক্তিত্ব বলে সেটা হলো আসলে তাই। এই কথাটা তখন আমি ভাবিনি অবশ্য। অনেক পরে সেই দিনগুলির কথা ভাবতে গিয়ে মনে হয়েছিল, কিংবা হয়তো এইমাত্রই ভাবলুম। তখন আমার পক্ষে এমন কিছু ভাবা সম্ভব ছিল না যা অংশুর পক্ষে আর আমার পক্ষেও গৌরবের নয়। ও যে আমাকে পুরোপুরি দখল করে নিতে চেয়েছিল, সেটাতেও ওর অসামান্য ভালোবাসারই প্রমাণ আমি পেয়েছিলাম। তখন পর্যন্ত ও আমাকে মুগ্ধ করে রেখেছিল। মুগ্ধ, তবু যেহেতু আমার স্বাভাবিক বুদ্ধিশুদ্ধি খানিকটা আছে, তাই সেই তখনই, যখন পর্যন্ত আমার গা থেকে নতুন বিয়ের গন্ধ কাটেনি, তখনই আমার মনে হয়েছিল অংশু যেন বড্ড বেশি বই পড়া মানুষ। যা কিছু বইয়ে পড়ে তার ভালো লেগেছে তাই যেন তার জীবনেও খাটাতে চায়। কলেজে শেষ কয়েক মাস ওর ছাত্রী ছিল মামি। প্রথম দেখা সেখানেই। টাটকা পাশ করা ছোকরা মাস্টার, চেহারা ভালো, কথাবার্তায় ঝকঝকে। আমাদের ক্লাসের 29টি মেয়ের মধ্যে এমন কেউ ছিল না যার বুকের মধ্যে মলয় সমীরণ ঝিরঝির করে বয়ে যায়নি। আমি একদিন অন্যদের সঙ্গে বাজি রেখে আলাপ করে এলুম, পড়াশোনারই কিছু একটা ছুতো করে। তারপর দেখি হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে কয়েকটা বই হাতে নিয়ে। ওগুলো নাকি পরীক্ষার পক্ষে বিশেষ জরুরি। আমি মনে মনে বললুম, ও তাহলে তোমারও মনে এই কথা? দিন দশেক পরে বই ফেরত নিতে এলো। আমি তখনও পড়িনি শুনে কয়েকটা বাছা বাছা অংশ নিজে পড়ে শোনালে আমাকে, ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। আমি খুব মন দিয়ে শুনলুম, কিন্তু কিছুই শুনলুম না। শুনলুম ওর গলার আওয়াজ, আর দেখলুম ওর মুখের ভাব, ঠোঁটের নড়াচড়া। আর তারপর যখন আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ায় পৌঁছে যাচ্ছি, আর আমার বাড়ির সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা, আর তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছে, যেহেতু কুমারী মেয়ের সঙ্গে কোনো যুবকের ঘনিষ্ঠতা দেখলে মা বাবা এখনও উদ্বিগ্ন না হয়ে পারেন না, অথচ একবার মেয়ের বিয়ে হয়ে গেলে সারা জীবনের মতো কেমন নিশ্চিন্ত হয়ে যান, যেন বিয়ে একটা সর্বজরহর অব্যর্থ মাদুলি। তখনও অংশু আমাকে যত কথা বলে তার মধ্যে বইয়ের কথা ঘুরে ফিরে চলেই আসে। বিয়ের পরেও তেমনি। রাত্রে ঘরে এসে, কি রোববার দুপুরে খাওয়ার পরে, সে আমাকে ইংরেজি কবিতা পড়ে শোনায়, প্রেমের কবিতা।
D.H. লরেন্সকে নিয়ে সে খুব মেতেছে তখন। কিন্তু তখন তো আর কোর্টশিপের অবস্থা নেই যে কোনোভাবে তাকে কাছাকাছি পেলেই খুশি হব আমি। খুব স্বাভাবিকভাবেই অন্যরকম ব্যবহার আশা করছি তার কাছে, অন্য কিছুতে মন দিতে পারছি না। আমার অবাক লাগছে যে মানুষ হাতে কলমে প্রেম করতে পারে, সে প্রেমের কবিতা পড়বে বা শোনাবে কেন, বা কথা বলবে কেন তা নিয়ে। আর অবশেষে সে যখন আমাকে কাছে টানে, সেটা এমন নরম হাতে আর সন্তর্পণে যে আমার এক এক সময় মনে হয় এই প্রেম করাটাকেও সে যেন মনে মনে কোনো বই থেকে তর্জমা করে নিচ্ছে। অবশ্য মুখে আমি প্রায় বলি, উহ কি অসভ্য, বর্বর, এই বুঝি দস্যিপনা শুরু হলো আবার, ইত্যাদি ইত্যাদি অনেক কথা যা যুগে যুগে মেয়েরা বলে এসেছে পুরুষটিকে আরও বেশি তাতিয়ে তোলার জন্য। কিন্তু ওর দস্যিপনার চরম মুহূর্তেও হঠাৎ খুব আবছাভাবে আমার মনে হয় যে অংশু ঠিক আমাকে ভালোবাসছে না। ও যে আমাকে ভালোবাসে সেই ধারণাটাকে ভালোবাসছে, অথচ এই ভালোবাসা নিয়ে কতই না লম্বা চওড়া বক্তৃতা ওর। আমাদের বিয়ের 5 মাস পরে একটা ঘটনা ঘটল যা নিয়ে সে সময় বেশ শোরগোল হয়েছিল কলকাতায়। একজন নামজাদা ব্যারিস্টার, বয়স 55, হঠাৎ একটি MA ক্লাসের বিবাহিতা ছাত্রীকে নিয়ে কলকাতা ছেড়ে বোম্বাইতে পালিয়ে গেলেন। ব্যাপারটা আদালত পর্যন্ত উঠেছিল, কিন্তু মামলা টেকেনি। শোনা গেল মেয়েটি ডিভোর্স পেয়েছে, আর ব্যারিস্টারটি তাকে বিয়ে করেছেন, তার আগের স্ত্রীকে লিখে দিয়েছেন কলকাতার বাড়ি আর 500 টাকা মাসোহারা। লোকেরা তুরে গাল দিতে লাগলো দুজনকেই। কয়েকটা কাগজও স্পষ্টভাবে নাম না করে ব্যারিস্টার সাহেবকে তুলোধুনো ছাড়লে। আমাদের বেলেঘাটার বাড়িতে বেশ জটলা হচ্ছে এ নিয়ে, সবাই দুয়ো দিচ্ছে, ছি ছি বলছে, আর সকলের বিরুদ্ধে একলা লড়াই করছে নয়নাংশু। আমি একদিন রেগে গিয়ে বললুম, তা তুমি যাই বলো, ব্যারিস্টারটিকে লম্পট ছাড়া আর কিছু বলা যায় না। কি যে বলো, লম্পটের কি জায়গার অভাব আছে কলকাতায়? আর ভদ্রলোকের ত্যাগটা কি তুমি দেখছো না? কলকাতার জমজমার প্র্যাকটিস হারালেন, আর এই জঘন্য লোক নিন্দা। দেখে দাও তোমার ত্যাগ, একটা বুড়ো হাবড়া, এদিকে মেয়েটারও বিয়ে হয়েছিল, দুটোকে ধরে চাপকে লাল করে দিলে ঠিক হয়। নয়নাংশু গম্ভীর চোখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছেলে মানুষ, কিছু বোঝো না। এরপর থেকে নয়নাংশুর সঙ্গে মাঝে মাঝে তর্ক হতে লাগলো আমার। স্বামী স্ত্রী বা স্ত্রী পুরুষের সম্পর্কের মধ্যে ভালোবাসাই হলো আসল কথা। ভগবানের চোখে বিয়ে বলে কিছু নেই। দাম্পত্যের নামে লাম্পট্য চলছে ঘরে ঘরে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে তাদের একত্র বসবাস গর্হিত। যেখানে মেয়েরা স্বামী আর আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষের সঙ্গে মেলামেশার কোনো সুযোগই পায় না, সেখানে তাদের তথাকথিত সতীত্ব একদম ঝুটা মাল। এমনই সব তত্ত্বকথা আমাকে শোনায় নয়নাংশু, সবিস্তারে অনেক উদাহরণ দিয়ে, যেন ক্লাসে পড়ানোর লেকচার দিচ্ছে। বলে, ভালোবাসারও পরীক্ষা হওয়া দরকার, কিন্তু অন্যদের সঙ্গে প্রতিযোগিতা না থাকলে তা সম্ভব হয় না। যেহেতু অমুক মানুষটা কারো স্বামী অথবা স্ত্রী, শুধু সেই জন্য তাকে নিয়ে জীবন কাটাতে বাধ্য নয় কেউ। সম্পর্কটা যদি ব্যক্তিগত না হয়, যদি হয় মুখস্থ করে নাম তার মতো, কিংবা যদি অন্য কোনো উপায়ের অভাবেই তা আঁকড়ে থাকে লোকেরা, তাহলে সেটাকে লোকেদের উপর চাপানোর নাম জুলুম, আর তা মেনে নেওয়ার নাম ভণ্ডামি। আর বেশিরভাগ মানুষ, বিশেষত এই সনাতন ভারতবর্ষে, বিয়ে বলতে এখনো এই বোঝে। নয়নাংশুর এসব কথার কোনো সাফ জবাব আমার মুখে তক্ষুনি জোগায় না, কিন্তু শুনতে শুনতে রাগ হয়। কেননা আমি তখন বিয়ে হওয়া নতুন বউ, ক্ষুধিত কুমারিত্ব থেকে আরও ক্ষুধিত নারীত্বে প্রমোশন পেয়েছি। বিয়ে ব্যাপারটা আপাতত খুবই ভালো লাগছে আমার। এমনকি প্রায় বিশ্বাস করে ফেলেছি যে এটা জন্ম জন্মান্তরের সম্বন্ধ। একদিন বললুম, তাহলে তোমার মতে মানুষেরও কুকুর বেড়ালের মতো হওয়া উচিত, ইচ্ছে সুখ চড়ে বেড়াবে, এই তো? পশুর সঙ্গে মানুষের তুলনা হয় না। পশুরা ভালোবাসে না, তাদের শুধু শরীর আছে, মন নেই। আমি হঠাৎ বললুম, ওই এক কথা তোমার মুখে, ভালোবাসা ভালোবাসা, ব্যাপারটা কি বলতে পারো? আমার দিকে এক পলক তাকিয়ে জবাব দিল, তা তুমি নিজে না বুঝলে কেউ বোঝাতে পারবে না। আমি বিয়ের আগে নয়নাংশুর প্রেমে পড়েছিলাম, কিন্তু বিয়ের পর থেকে আমার মনে হতে লাগলো যে প্রেমে পড়া ব্যাপারটা তেমন জরুরি নয়, বিয়েটাই আসল। বন্দেজি, একবার বিয়ে হয়ে গেলে সারা জীবনের মতো ভাবতে হয় না। আর সেই জন্যই যাই বলুক না নয়নাংশু, পাতানো বিয়ের বিরুদ্ধে কোনো সত্যিকার যুক্তি নেই। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তোমার সঙ্গে আমার সম্বন্ধ এলে তুমি কি বিয়ে করতে না? পাগল নাকি, যাকে চিনি না তাকে কি বিয়ে করা যায়? কিন্তু ধরো এক সময় আমাকে তোমার ভালো লাগলো, অন্য সময় অন্য কাউকে আরো বেশি ভালো লাগে যদি? নয়নাংশু একটু হেসে জবাব দিলে, সে সম্ভাবনা সর্বদাই আছে, তাকে ভয় পেলে চলবে কেন? আমার খারাপ লাগলো ওর কথা শুনে, জোর গলায় বললুম, আমি কিন্তু কল্পনাই করতে পারি না যে তুমি ছাড়া আর কেউ
আমার স্বামী হতে পারতো, বা আমি ছাড়া আর কেউ তোমার স্ত্রী। আবার হাসলো নয়নাংশু, পিঠ চাপড়ানো সুরে বলল, ছেলে মানুষ। এই কথাবার্তার কয়েকদিন পরে আমরা একটা গানের জলসায় গেলুম। আমার মা ছিলেন সঙ্গে। মুক্তিপদ ঘোষ প্রথমে একটা মালকোষ আর তারপর একটা লখনৌ চালের ঠুংরি গাইলেন। অপূর্ব। নয়নাংশু একদম গান ভালোবাসে না। নেহাত আমার জন্য গিয়েছিল আর কাঠের মতো মুখ করে বসেছিল সারাক্ষণ। বেরিয়ে এসে মা যখন ওকে জিজ্ঞেস করলেন, নয়নাংশু তোমার কেমন লাগলো, চমৎকার না? তখন ও শুকনো গলায় জবাব দিল, চমৎকার। কিন্তু আমার মন গানের রেশে ঝিম ধরে আছে। মনে পড়ছে ওস্তাদ গাইয়ের চোখ, মুখ, হাত নাড়া ইত্যাদি। হঠাৎ বলে উঠলাম, মুক্তিপদ ঘোষের স্ত্রী কি ভাগ্যবতী। শুনে আমার মা তক্ষুনি বললেন, কি বোকার মতো কথা। কথাটা কেন বোকার মতো তা বাড়ি ফিরে এসে অনেকক্ষণ পরে আমি বুঝতে পেরেছিলাম। অমুকের স্ত্রী কি ভাগ্যবতী এ কথা বলা মানেই আমি ওই মহিলাটিকে হিংসে করছি, অর্থাৎ আমি সেই অমুকের স্ত্রী বা প্রেমিকা হতে চাচ্ছি। আর এ কথা কখনো মনে মনে ভাবলেও কোনো বিবাহিতা মেয়ের মুখ ফুটে বলা উচিত নয়, বিশেষত তার স্বামী কাছাকাছি থাকলে। আর তখনই আমি বুঝেছিলাম বিয়ে জিনিসটা মানুষের কি এক আশ্চর্য আবিষ্কার। ধরা যাক আমার যদি এখনো বিয়ে না হতো, তাহলে যে আমি আজ নয়নাংশুর প্রেমে পড়েছি, সেই আমি যে কাল গান শুনে মুক্তিপদের প্রেমে পড়ে যেতুম না, তার বিশ্বাস কি? কিন্তু আমি বিবাহিত বলেই ওরকম ভাববো না, ভাবলেও চাপা দিয়ে দেব। আমার মায়ের সঙ্গে একমত হব যে ওরকম ভাবা উচিত নয়। এই তো আমাদের প্রেম, নয়নাংশুর ফলাও করে তোলা ভালোবাসা। তার উপর ভরসা রাখলে প্রত্যেকটা মানুষ কি ছিন্ন ভিন্ন হয়ে যেত না, যদি না বিয়ে তাদের মজবুতভাবে বেঁধে রাখত? আবার বৃষ্টি এলো, ঠান্ডা ভেজা বাতাসের ঝাপট। তুমি এখন কি করছো জয়ন্ত? ঘুমিয়ে পড়েছো, না চোখ বুজে আমার কথা ভাবছো, না খোলা চোখে তাকিয়ে আছো অন্ধকারে? না তুমি নয়নাংশু নও, তুমি জয়ন্ত, স্বাস্থ্যবান জোরালো পুরুষ। তুমি ম্লান রক্তের ভাবনে মানুষ নও। তুমি ধারণায় চলো না। যে জিনিসটা যা সেটাই তোমার কাছে ঠিক। খিদে পেলে খেতে হয়, প্রেম পেলে প্রেম করতে হয়, ওসব কোনো তর্কের ব্যাপার নয় তোমার কাছে। আমি জানি তুমি কি করছো এখন। এতদিন তুমি ছটফট করেছো রাত্রে, কল্পনা করেছো রাত্রে, কল্পনা করেছো অন্য এক বিছানার অংশুর সঙ্গে আমাকে। ঈর্ষা তোমাকে এক ঝাঁক মশার মতো যন্ত্রণা দিয়েছে, কিন্তু আজ তুমি পেয়েছো তোমার লোটনকে। ডাক্তারের ছুঁচির মধ্যে রক্তের মতো আমি তোমার হাতে উঠে এসেছি, তাই আজ অঘরে ঘুমোচ্ছ তুমি। সারাদিন যারা গতর খাটে তারা যেমন অচেতন ঘুমায়, তেমনি ময়লা কাপড়ের বস্তার মতো উঁচু হয়ে পড়ে আছে তোমার বউ। কাল সকালে তুমি নতুন উদ্যমে কাজে বেরোবে, প্রেসে বসে হুড়মুড় করে 5 কলম লিখে ফেলবে, ঘোরাঘুরি করবে বিজ্ঞানের জন্য। না জয়ন্ত, এয়ার কন্ডিশন অফিসে বসে তুমি দিন কাটাও না। তুমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রামে বাসে ঘোরাঘুরি করো সারাদিন। তুমি স্বাধীন, তুমি নির্ভীক। আমার জয়ন্ত, আমার প্রাণ, আমার আলো। তোমার জন্য আমার তেষ্টা পাচ্ছে, এই বৃষ্টির শব্দে তেষ্টা পাচ্ছে আমার। চলো সেই সুরঙ্গে আবার, যার ছাদ ফেটে স্রোত নেমে আসে। আমার তেষ্টা পাচ্ছে, কিন্তু জল আছে খাবার ঘরে। আমি কেমন করে উঠে যাই? যদি নয়নাংশু নড়ে ওঠে, কিছু বলে, বা কোনোভাবে আমাকে বুঝতে দেয় যে সেও ঘুমোয়নি, যদি বাধ্য হই কিছু বলতে, যদি খোলাখুলি কিছু জিজ্ঞেস করে নয়নাংশু। না, এখন তা চাই না। কোনো কথা কাটাকাটি চাই না এখন। আমি এখন ভালোবাসছি, আমাকে ভালোবাসতে দাও। শুয়ে শুয়ে তোমাকে ভালোবাসছি জয়ন্ত। না, এই ভালো, এই ভান, এই তেষ্টা নিয়ে শুয়ে থাকা নিঃশব্দে। কিছু এসে যায় না। যাতে সত্যি এসে যায় তা হলো ইচ্ছে। ইচ্ছেটা মেটানো গেল কি গেল না, সেটা একটা দৈব ঘটনা মাত্র। সুযোগ পেলে মিটবে, না পেলে মিটবে না, কোনো তফাৎ নেই। শিকলে বাঁধা কুকুরের মতো আমাদের শরীর, মন তাকে টেনে নিয়ে যায়। মন যখন যেদিকে ছোটে কেউ ঠেকাতে পারে না, কিন্তু শরীরটা জবরজং জড় পদার্থ বলে পেছনে পড়ে থাকে। নতুন কিছু হয়নি, শুধু মনের হুকুম তালিম করেছে তোমার শরীর। মালতী, তুমি ব্যস্ত হও না, আমার দিক থেকে একই কথা, একই রকম আছে সব, কিছু এসে যায় না। আলো জেলে দেখলুম সুন্দর একটি ছবি। মালতী ঘুমিয়ে আছে, শাড়িটা উঠে গিয়ে নিটল একটি পা দেখা যাচ্ছে হাঁটু থেকে পাতা পর্যন্ত। আঁচল সরে গিয়ে একটি স্তন সম্পূর্ণ বেরিয়ে পড়েছে, সম্পূর্ণ গোল, নধর, ঊর্ধ্বমুখী। একটি শ্যামবরণী ভ্যানাস বথিচেলির সদ্য তরুণী নয়, বরং তিৎসিয়ানোর কোনো ছাত্রের আঁকা পক্ক যুবতী। সারা ঘুমন্ত শরীরের মধ্যে ওই একটি অনাবৃত স্তন যেন চোখ মেলে তাকিয়ে আছে, রূপের চেতনা ও স্পর্ধা নিয়ে।
লোকেদের অভিনন্দন নেবার জন্য। চুপচুপে ভেজা ঠান্ডা সেটানো শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার বেশ লাগছিল, যেন চোখ দিয়েই কিছুটা তাপ কুড়িয়ে নিচ্ছিলাম ওই ঘুমিয়ে থাকা শরীর থেকে। কিন্তু মনে হলো হঠাৎ জেগে উঠলে হয়তো লজ্জা পাবে, তাই কাছে গিয়ে ওর গা না ছুঁয়ে আস্তে নামিয়ে দিলাম গোড়ালি পর্যন্ত শাড়িটা, স্তনটিকে ঢেকে দিলাম আঁচল দিয়ে। দেখলাম ওর চাদরটা নানা জায়গায় কুচকানো, ও ঘুমিয়ে আছে একটা বালিশে মাথা রেখে, অন্যটা মধ্যিখানে গর্ত নিয়ে পাশে পড়ে আছে। তারপর চোখে পড়ল আমার খাটের ওপর ওর ব্লাউজ আর ব্রা, যেন তাড়াতাড়ি আন্দাজে ছুঁড়ে ফেলা হয়েছিল। ভেজা কাপড় ছাড়তে বাথরুমে এসে আমার হঠাৎ মনে হলো আমি অনেক দিন পর উজ্জ্বল আলোয় মালতীর শরীর দেখলাম। মনে হলো আগের চেয়েও সুন্দর হয়েছে তার শরীর, নাকি লোভনীয়, নাকি সুন্দর, নাকি দুই। টান চামড়া, ভরপুর মাংস, চিকন মেদ, যৌবনের মধ্যাহ্ন বলা যায়। এরপরেই হেলবে, হয় রোগা হয়ে যাবে, নয়তো মোটা, হয় চামড়া ঢিলে হবে, নয়তো চর্বি জমে জমে আকার আকৃতি কিছু থাকবে না। আর তারপরে আমার মনে হলো যে ওরকম যে হতেই হবে তা নয়, মোটামুটি একই চেহারা নিয়ে খাওয়া দাওয়া ও প্রসাধন বিষয়ে এখনকার মতোই যত্ন নেয় যদি, মালতী আরও 10 বছর 20 বছরও কাটাতে পারে। আমি এমন 50 বছরের মহিলাও দেখেছি যিনি বেশ বেশ রমণীয়া। অবশ্য জানি না সাজগোজের জারিজুরি কতটা, কিন্তু বুঝতে পারলুম আমি চাচ্ছি ওর রূপ নষ্ট হয়ে যাক বেঢপ মোটা বা বিতিকিচ্ছিরি রোগা। চাচ্ছি কোনো পুরুষ যেন ওর দিকে আর ফিরে না তাকায়। কিন্তু আপাতত ওর শরীরের আকর্ষণ আমাকে মানতেই হলো। যে শরীর, শাড়ি জামার খাপ ছাড়ানো অবস্থায় পরিষ্কার আলোয় অনেকদিন পর এক্ষুনি আমি দৈবাত দেখতে পেলুম। সেই একটি স্তন আমার চোখের সামনে ভেসে উঠল আবার। কোথাও একটু ভাঁজ পড়েনি, বোটা ঘিরে কালো মণ্ডলটির রং একটু গাঢ় হয়েছে বোধহয়। ওর বুকে দুধ ছিল প্রচুর, বন্নিকেও 6 মাস পর্যন্ত বুকের দুধ খাইয়েছিল। তালের মতো কালোর তলায় ঈষৎ গোলাপি তাকিয়ে আছে যেন শিশুর মতো, কোনো চিরসুখী নিষ্পাপ চোখের মতো, যেন বলছে এই আমি, আর কিছু জানি না। কেন আমি আরও কিছুক্ষণ তাকিয়ে থাকিনি? কেন আমি আঁচল দিয়ে ঢেকে দেবার সময়ও ওকে ছুলুম না? কেন আবার আমার ভব্যতা বোধ, শালীনতা জ্ঞান, বেখপ্পনা, আমার বই পড়ে শেখা আগডুম বাগডুম? আমি হাজার হোক ওর স্বামী, আমি ওই মাংসপিণ্ড মুচড়ে দিয়ে জাগিয়ে দিতে পারতাম ওকে। ওর নরম গলাটাকে 2 আঙ্গুলে চেপে ধরে খুলে দিতে পারতাম ঘুমানো চোখ। ওকে জাপটে ধরে গড়াতে পারতাম আমাদের 6 ফুট চওড়া মেঝেতে। কিন্তু না, আমার মতো ফুলবাবুর পক্ষে ওসব কিছুই সম্ভব নয়। তা বলে এমন নয় যে ওসবে আমার ইচ্ছে নেই, লোভ নেই, পুরো মাত্রায় আছে। আর জানি ওসব শ্রীমতীরও অপছন্দ নয়। আর তাই জয়ন্তকে দোষ দিতে আমি পারি না। শুধু যদি জয়ন্ত না হয়ে অন্য কেউ হতো, আমার কোনো বন্ধু যার সঙ্গে কান্ডিন্সকির ছবি নিয়ে কথা বলা যায়। বাথরুমে আমি ইচ্ছে করে দেরি করলাম, যাতেও জামা টামা পরে নিয়ে বিছানাটাকে টান করে নেবার সময় পায়। রাতের অন্ধকার ছাড়া বিছানায় সাদা চাদর বালিশ আমি সহ্য করতে পারি না। কিন্তু বেরিয়ে এসে দেখলুম মালতী তার বিছানাটা টেনে টুনে দিয়েছে, কিন্তু সজনীতে ঢেকে দেয়নি। ওর মুখোমুখি খেতে বসে জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল আমার, মাঝে মাঝে দম আটকে আসছিল। কিন্তু আমি চেষ্টা করে কথা বলতে লাগলুম, আর ভালো লাগলো যে মালতীও জবাব দিল সঙ্গে সঙ্গে। দুজনেই জানি কোনো একটা খেলা খেলছি। চেষ্টা করে খেতে লাগলাম আস্তে আস্তে, আর সত্যি বেশ খিদেও পেয়েছিল। বৃষ্টিতে জলে অতটা পথ হেঁটে এসে অন্তত পাওয়া উচিত। এও ভাবলুম যে পেট ভরে খেলে তক্ষুনি ঘুমিয়ে পড়া যাবে। কিন্তু না, আমি ক্লান্ত, কিন্তু ঘুম নেই। আজকের বৃষ্টিতে আমি যেন বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমার গায়ে জোরে জোরে ব্যথা, যেন বাড়ি ফেরার পথে শিয়ালদার কোনো গুন্ডার হাতে মার খেয়েছিলাম। একবার সত্যি আমি মার খেয়েছিলাম। ফার্স্ট ইয়ারে পড়ি তখন। আমার কলেজের বন্ধু সুব্রতর সঙ্গে বাড়ি ফিরছি সন্ধ্যাবেলা, এইমাত্র দেখা ব্লু এঞ্জেল ছবিটা নিয়ে কথা বলতে বলতে। বেলেঘাটা তখনও পাড়াগার মতো ছিল, সব রাস্তায় ইলেকট্রিক আলো হয়নি। অনেক মাঠ, ডোবা, ঝোপঝাড় অন্ধকার ছিল। হঠাৎ কোত্থেকে দুটো সন্ডা মতো ছেলে ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। স্কাউন্ড্রেল, আর যাবি ওখানে, আর ইত্রামো করবি, এই বলে আমাদের পিঠে মাথায় দমাদম কয়েক ঘা বসিয়ে দিয়ে মাঠের মধ্যে সাদা ছায়ার মতো মিলিয়ে গেল। তাদের মুখে ছিল রুমাল বাঁধা। যাবার সময় রুমাল খুলে নিয়ে ঘাড়ের ঘাম মুছতে লাগলো। শুধু এইটুকু আমি দেখেছিলাম তাদের। আমাদের হাতে বই খাতা ছিল। সন্ধ্যের মিটমিটে আবছায়ায় খুঁজে খুঁজে কুড়িয়ে নিলুম সেগুলো। একটা বই পাওয়া গেল না, কিন্তু সেজন্য সময় নষ্ট না করে নিঃশব্দে যে যার বাড়ি চলে গেলুম। আমরা স্বপ্নেও ভাবিনি এরকম একটা ঘটনা ঘটবে বা ঘটতে পারে।
এর আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম একেবারে। কিন্তু কি যে হলো তা বুঝে নেবারও সময় পাইনি। এই অবাক হবার, বোকা বনে যাবার অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে রাখলো অনেকক্ষণ। গায়ের ব্যথা ভালো করে টের পেলুম না। আরও বেশি অবাক লাগলো যেহেতু ব্যাপারটা আমার দিক থেকে একেবারে অর্থহীন, এর কোনো সুদূরতম কারণও আমি ভাবতে পারছি না। সুব্রতকে বা আমাকে কেউ যে কেন মার দিতে চাইবে আমার পক্ষে তা কল্পনা করাও সম্ভব নয়। শুয়ে শুয়ে অনেকক্ষণ ভেবেছিলুম সেই রাত্রে, কে ওরা, ওদের রাগটা কিসের? আর সেই সূত্রে ঘটনাটা মনে মনে আবার সাজাতে গিয়ে আমার হঠাৎ এই কথা ভেবে চমক লাগলো যে আমরা চেঁচিয়ে উঠিনি, ফিরে মারা দূরে থাক, আত্মরক্ষার কোনো চেষ্টা করিনি পর্যন্ত। ওরাও দুজন ছিল, আমরাও তাই। ধরা যাক ওদের গায়ের জোর বেশি ছিল, কিন্তু অন্তত বাধা তো দিতে পারতাম, হয়তো বা দেখেও নিতে পারতাম লোক দুটো কারা। অথচ আমি মনে মনেও যেন মারতে পারলুম না ওদের। আমি কাউকে হাত তুলে মারছি তা ভাবতেই কেমন ঘেন্না লাগলো আমার। মারতে হলে অন্য একটা ঘেমো শরীরকে ছুঁতে হয়, এক বস্তা সম্পূর্ণ অচেনা মাংসপেশির সঙ্গে পাতাতে হয় এক ধরনের আত্মীয়তা। না, আমি তা পারবো না। এসব কথা তখনই আমি ভাবিনি, হয়তো পরে ধীরে ধীরে এগুলো আমার মনে হয়েছিল। কিন্তু একটা কথা অস্পষ্টভাবে সেই রাত্রেই আমি অনুভব করেছিলাম, দুটো শরীরের যে কোনো রকম ঘনিষ্ঠ ছোঁয়াছুঁয়ি হওয়াটাই কুশ্রী। অবশ্য এর একটা খুব বড় ব্যতিক্রম আছে, আর তাও আমার বুঝতে দেরি হয়নি, যদিও মেনে নিতে বেশ সময় লেগেছিল। 2 বছর পরে, আমরা তখন 3rd ইয়ারে, সুব্রত আমাকে একদিন চুপি চুপি বললে, ওই কাণ্ডটা কে করেছিল জানো? কোন কাণ্ড? ওই যে তোমাকে আমাকে মেরেছিল, বিমল, ইকোনমিক্স অনার্সের বিমল গুপ্ত। সে আর একটা ছেলেকে সঙ্গে নিয়ে। কি করে জানলে? বিমল বলেছে আমাকে। ওর রাগটা ছিল তোমার উপর, যেহেতু ও ভেবেছিল তুমি বেনামিতে ওর বোনকে প্রেমপত্র লেখো আর ব্রাহ্ম গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকো তাকে দেখার জন্য। আমাকে ফালতু মেরেছিল। ওর যে বোন আছে আমি তো তাই জানতুম না। আছে আছে বলে সুব্রত জিভ দিয়ে একটা শব্দ করলো। আমি তখনই জানলুম যে সম্প্রতি বিমলের সঙ্গে সুব্রতর বেশ ভাব জমে উঠেছে। সুব্রত মাঝে মাঝে ওর বাড়িতেও যায়। এরপরে মাঝে মাঝে এমনও হলো যে সুব্রত আর বিমলের সঙ্গে আমিও লিলি কেবিনে গিয়ে চা খেয়েছি, আড্ডা দিয়েছি। বিমলের উপর রাগ হয়নি আমার, বিমলের সঙ্গে ভাব করার জন্য সুব্রতর উপরেও রাগ হয়নি। আমার শরীরে রাগ এত কম কেন জানি না, কিংবা হয়তো রাগটা আমার মনের মধ্যে জমা হয়ে থাকে, আমি শরীর দিয়ে সেটা অনুভব করি না। মনে মনে বলি, তোমাকে চিনে রাখলুম, তোমাকে আর ভালোবাসবো না। আমার রাগের প্রকাশটা বোধহয় এইরকম। তাতে অন্য লোকটার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি নিশ্চিন্তে নিজের মনে থাকতে পারি। আমার মনে হয় আমি যে ওকে মনে মনে ক্ষমা করছি না, এতেই ওকে যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে। বিমলের বাড়িতে সুব্রতর আকর্ষণ বিমল নয়, তার 3টি বোন, 14, 15, 17 তাদের বয়স। আমাকে একা পেলে মাঝে মাঝে ওদের গল্প করে সুব্রত। বড়টির নাম মনিকা, সুব্রতের মতে খাসা চেহারা। 3 বোনকে নিয়ে সে আর বিমল সিনেমায় যায় মাঝে মাঝে। অন্ধকারে মনিকার পাশে বসে হাতে হাত রাখে সুব্রত, জুতা খুলে পায়ের ওপরে পা দিয়ে চাপ দেয়, বসার ভঙ্গি বদল করার সময় দৈবাত গালে গাল ঠেকে যায় তাদের, ইত্যাদি। আমি ওর বোনকে প্রেমপত্র লিখে সন্দেহ করে আমাকে মেরেছিল বিমল, আর সেই এখন বোনদের সঙ্গে মেলামেশা সুব্রতকে সাহায্য করছে। এই কথাটা আমার তখন মনে হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। আসলে এক ফোঁটা কৌতূহলও আমার ছিল না, নেহাত ভদ্রতা করে সুব্রতর কথা শুনে যেতুম। একদিন সুব্রত আমাকে বললে, কাল রাত্রে ছাতে হঠাৎ একা পেয়ে সে কেমন করে চুমু খেয়েছে মনিকাকে, অনেকক্ষণ ধরে। মনিকাও সোৎসাহতা ফিরিয়ে দিয়েছে। তার বিস্তারিত বর্ণনা শুনে আমি অবাক হলাম, কেননা তখন পর্যন্ত আমি জানতাম না যে কবিরাজাকে চুম্বন বলেন তার মধ্যে মানুষের লালাসিক্ত জিহ্বারও কোনো অংশ আছে। একটু লজ্জাও করলো আমার, কেননা ওই বর্ণনা শুনতে শুনতে কুসুমকে আমার মনে পড়ল। জানি না সব ছেলেরই ওরকম হয় কিনা, কিন্তু বয়সন্ধির সময়টাতে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। কি যন্ত্রণা আমার যখন 14 বছর বয়সে প্রথম টের পেলুম যে আমার শরীরের মধ্যে আরেকটা শরীর লুকিয়ে আছে। চোখ নেই, কান নেই, কিন্তু ভীষণভাবে জ্যান্ত, কাপড়ের তলায় ওত পেতে থাকা জন্তু একটা। আমারই অংশ, কিন্তু হাত পায়ের মতো আমার বাধ্য নয়, স্বাধীন, নিজের একটা আলাদা ইচ্ছে আছে। হঠাৎ যখন মাথাচাড়া দেয় আমি যেন চোখে অন্ধকার দেখি। আরম্ভ হয়েছিল খুব মৃদুভাবে, এমনকি মধুরভাবে। আমাকে হানা দেয় সব নারী মূর্তি, হাওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো। ভূগোলের খাতে মেয়েদের মুখ আঁকি বসে বসে, ক্যালেন্ডারের ছবির তরুণীর সঙ্গে মনে মনে কথা বলি।
কিন্তু এই মধুর খেলা ভেঙে দিয়ে আমার দ্বিতীয় শরীর আরও জোরালো হয়ে উঠল। তার হিংস্রতায় আমি ভয় পেয়ে গেলুম, কিন্তু পারলুম না মাঝে মাঝে নিজের হাতে তার দাবির না মিটিয়ে। আর তার ফলে মনে হলো অপরাধ করেছি। মা বাবার চোখের দিকে তাকাতে পারি না, আড়ষ্ট হয়ে থাকি। এদিকে স্কুলে এক মাস্টারমশাই আর বাড়িতে এক পূর্ণ যুবক আত্মীয় আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অথচ স্পষ্টভাবে এমন সব ভুল উপদেশ দিতে লাগলেন, যাতে আমার অপরাধবোধ আর অপরাধবোধের কারণ দুটোই আরও বেড়ে গেল। শরীর মনের এইরকম অবস্থা নিয়ে আমি স্কুল থেকে কলেজে উঠলাম। ম্যাট্রিক পরীক্ষার পরে কেষ্টনগরে পিসিমার কাছে বেড়াতে এসে আমি প্রথম সচেতনভাবে কোনো মেয়েকে ছুঁতে পারলুম। জাগ করে বলার মতো কিছু নয়, দুই বোন, 13-14 বয়স, গয়না আর ছুটকি তাদের নাম। কবিতা লেখার মতো কিছু নয়, গয়না টেরা, গোলগাল আর ছুটকি হেলহেলে লম্বা। তার মুখের মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে তার বড় বড় দাঁত, যা না হাসলেও খানিকটা বেরিয়ে থাকে। জজ কোর্টের কোনো এক টাইপিস্ট বাবুর মেয়ে তারা। পিসিমাদের পাড়ায় থাকে। বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বলে স্কুল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। দিনের মধ্যে তারা অনেকখানি সময় কাটায় পাড়া বেরিয়ে, যখন তখন পিসিমার বাড়িতে চলে আসে। দারিদ্র্যের জন্যই হোক বা বহু সন্তানবতী মায়ের অমনোযোগের জন্যই হোক, তাদের জামাকাপড় সর্বদাই ময়লা আর শহুরে চোখে শোভনও নয়। তাছাড়া তরিবত তেমন শেখেনি। হুট করে ঘরে ঢুকে পড়ে, যেখানে আমি বসে বসে পুরনো বাঁধানো ভারতী পড়ছি। আমার ঘড়ি, বই, ফাউন্টেন পেন নিয়ে নাড়াচাড়া করে। ঘড়িটা কোথায় পেলে? কলমটা তোমাকে কে দিয়েছে? অত বড় চুল রাখো কেন? এইরকম তাদের কথাবার্তার নমুনা। ওটা কি বই পড়ছো বলে মাঝে মাঝে যখন নিচু হয় তখন ঢিলে সেমিজের মধ্য থেকে ঠেলে ওঠে তাদের যৌবনের প্রমাণ। কখনো কখনো এমন গা ঘেঁষে দাঁড়ায় যে তাদের নোংরা ঘেমো গায়ের বা আঁচলের গন্ধে আমার নাক চুলবুল করে ওঠে। পিসিমা মাঝে মাঝে দেখতে পেয়ে বলেন, এখান থেকে ভাগ, অংশকে বিরক্ত করিস না। ওরা তারা খেয়ে খিলখিল করে হেসে উঠে পালিয়ে যায়, কিন্তু সময় অসময়ে ফিরে আসে। একা গয়না, একা ছুটকি, মাঝে মাঝে দু বোন একসঙ্গে। এমনি হতে হতে আমি একদিন গয়নার সেমিজের উপর হাত রাখলুম। সে হাতটা তুলে নিয়ে সেমিজের মধ্যে সে দিয়ে দিলে। তারপর এই খেলা ছুটকির সঙ্গেও খেলতে হলো আমাকে, মাঝে মাঝে দু বোনের সঙ্গে একই সময়ে। কিন্তু এ থেকে কোনো সত্যিকারের সুখ পেলাম না আমি। আসলে আমার অনেক ভালো লাগে মনীন্দ্রলাল বসুর রমলা বা সত্যেন্দ্র দত্তর কবিতা পড়তে। মেয়ে দুটোর প্রতি এমন অবজ্ঞা আমার যে তাদের ঠিক মেয়ে বলেই ভাবতে পারি না। মেয়ে কথাটার মধ্যে যত স্বপ্ন আর কবিতা আমি ধীরে ধীরে ভরে দিচ্ছিলাম, তার কিছুরই সঙ্গে মিল নেই এদের। আমি চুমু খাই না পর্যন্ত, লুব্ধও হই না। কেননা চুম্বন হলো প্রেমের ঘোষণা, স্বাক্ষর, চুক্তিপত্র, আর এদের সঙ্গে আমার প্রেম হওয়া অসম্ভব। এদের গায়ের দুর্গন্ধ কষ্ট দেয় আমাকে। এদের বোকা অমার্জিত কথাবার্তায় আমি বিরক্ত হই। আমি তাদের গায়ের মাংস খাবলে দিচ্ছি নেহাত একটা জন্তুর তাড়নায়, কিন্তু জন্তুরও তৃপ্তি নেই এতে। সে ঠিক কী চায় সে বিষয়ে আমার ধারণাও তখন পর্যন্ত অস্পষ্ট। এদিকে মনে মনে একটু ভয়ও আছে, পাছে পিসিমা বা অন্য কারো কাছে ধরা পড়ে যাই। অথচ মেয়ে দুটো ঠিক এমন সময় আসে যখন আমি একা আছি, কাছাকাছি অন্য কেউ নেই, যেন সুযোগের জন্য ঘুরঘুর করে আশেপাশে, আর ভাবটা যেন আমি ওদের অপেক্ষায় বসে আছি। শেষটায় এই ব্যাপারটা কেমন ভোতা আর বিস্বাদ হয়ে উঠলো আমার কাছে। কলকাতায় ফিরে আসার সময় ভাবতে ভালো লাগলো যে গয়না আর ছুটকিকে আর দেখব না। কলেজে এসে একটা পরিবর্তন হলো আমার। আমি ছেলেবেলা থেকে পড়তে ভালোবাসি। চয়নিকার অর্ধেক কবিতা আমার মুখস্থ। শরৎচন্দ্রের কোনো কোনো বই 15-20 বার করে পড়েছি। একবার সারা রাত জেগে গোকুলনাগের পথিক পড়েছিলাম। আর ওই ঝড়ঝাপটার সময় আমি যে কোনোভাবেই বসে বেসামাল হয়ে পড়িনি, তার কারণ তাই। কলেজের লাইব্রেরিতে আরও বড় একটা আশ্রয়ের আমি সন্ধান পেলাম। আমার চোখ আর মন খুদে খুদে ছাপার অক্ষরগুলোকে চেটেপুটে খেয়ে নিতে লাগলো। আর সেই খোরাক থেকে জোর পেয়ে পেয়ে আমার মনে হলো আমি বয়সন্ধির জ্বালা যন্ত্রণা কাটিয়ে স্বাবলম্বী যুবক হয়ে উঠছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো দুজন রুশ লেখককে, টুর্গেনিভ আর চেখভ। এদের বই থেকে যেন উঠে আমার পাশে এসে দাঁড়ালো আমার কৈশোরের স্বপ্ন। হাওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো মধুর মধুর এক মেয়ে। পুরনো বাড়ির বড় বড় অন্ধকার ঘরে বসে সাদা পোশাক পরে আমার জন্য। চাঁদের আলোয় ছায়া ভরা বাগানে পায়চারি করে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে তার বড় বড় করুণ চোখে সারা আকাশ দেখতে পাই আমি। এই মেয়ে, কিছুটা আমার মন গড়া আর কিছুটা সাহিত্য থেকে তুলে নেয়া, সে আমাকে হানা দিতে লাগলো দিনে রাত্রে।
আমি বুঝে নিলাম যে এই বুকের দুরু দুরু দীর্ঘশ্বাস, চোখের চাউনি, এই যে কথা বলতে গিয়ে থেমে যাওয়া আর চিঠি লিখতে গিয়ে ছিঁড়ে ফেলা, আর রাত ভরে মাথার মধ্যে এক গুনগুন গান, এরই নাম প্রেম। আর এই প্রেম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে পবিত্র সম্পদ। এই প্রেমকে একটা বাইরের চেহারা দেবার জন্য আমি কুসুমকে বেছে নিলাম। কুসুম, আমি তোমাকে ভালোবাসি। এই না বলা কথাটা তাকে ঘিরে ঘিরে ঘুরতে লাগলো কোনো বিগ্রহের সামনে ধূপের ধোঁয়ার মতো। সে বুঝে নিল আমার কথাটা, চোখ দিয়ে সায় দিল তাতে, বুঝিয়ে দিল সেও আমাকে ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে একটা গোপন ব্যবস্থা এটা, একটা অলিখিত চুক্তিপত্র। প্রেমে পড়ব স্থির করেছি বলেই প্রেমে পড়েছি আমরা। কুসুম বয়সে আমার ছোট হলেও সম্পর্কে এক ধরনের মাসি। সম্পর্ক নিকট নয়, কিন্তু দু বাড়িতে যাতায়াত মেলামেশা আছে। তার সঙ্গে আমার দেখাশোনার কোনো বাধা নেই। কিন্তু সুব্রত যেভাবে তার মনিকার সঙ্গে এগিয়েছে, সেরকম কিছু কুসুমের সঙ্গে আমার হয় না কখনো। সাহস বা সুযোগের অভাবে নয়, ইচ্ছা করি না বলেই হয় না। মধুর, সুন্দর, পবিত্র এই প্রেম, আমরা কি পারি শরীর দিয়ে তাকে কলঙ্কিত করতে? দেখা হয়, কথা হয়, দুরু দুরু করে বুক, চোখে চোখে জলে আলো। সে পাশ দিয়ে হেঁটে গেলে ঝাপসা একটা গন্ধ পাই। বৃষ্টি পড়া বিকেলে বসে ভাবি তার কথা, এই যথেষ্ট, এর বেশি হলে সব নষ্ট হবে। তবু তবু আমার শরীরটাকে বাগাতে পারি না আমি, জন্তুটাকে পোষ মানাতে পারি না। আমার নির্জনতম, মধুরতম মুহূর্তে সে আক্রমণ করে আমাকে। অন্ধ, বধির, লালাঝরা হা করা একটা মুখ, ঝোপের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে পড়ে আমার অতি কোমল ভাবনাগুলির ওপর। এক এক সময় এত কষ্ট পাই যে জন্তুটার খিদে মেটাবার জন্য রাস্তায় বেরিয়ে পড়ি, কিন্তু বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকতে সাহস হয় না। একবার আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে আর থামে না। টানা 7 দিন বাড়িতে আটকে আছি। কলেজে তখন গ্রীষ্মের ছুটি চলছে। কোনো কাজ নেই, ধোপার দেখা নেই, ধুতি জামা ময়লা, কোনো বই ভালো লাগছে না। সেই বিশ্রী বিরক্তিকর দিনগুলি ভরে আমার মনের মধ্যে শরীরের যে দাপাদাপি করতে লাগলো, সে কোনো মানুষ প্রতিমা নয়, কোনো কুসুমও নয়। একটা স্থূল জ্যান্ত মাংসল মূর্তি, যার নিঃশ্বাস ঘন আর গরম, ঠোঁট ফেনায় ভেজা, হাত দুটো সাপের মতো প্যাঁচালো, যার মুখের মধ্যে চোখ নেই আর নাকের ফুটো দুটো অত্যন্ত বড়। এমন কোনো কোনো সময় এলো যখন ও ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। অবশেষে অসহ্য হয়ে উঠলো আমার। প্রথম যেদিন বৃষ্টি থামলো সেদিনই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোনো বন্ধুর খোঁজ করলাম না, কোথাও থামলাম না, একেবারে সোজা চলে এলাম সন্ধ্যের পরে হাড়কাটা লেনে। আগে আর কখনো ঢুকিনি ওই গলির মধ্যে। এক অদ্ভুত দৃশ্য আমার চোখের সামনে খুলে গেল। আঁকাবাঁকা সরু গলির দুদিকে দাঁড়িয়ে আছে শরীর নিয়ে স্ত্রীলোকেরা, ছড়িয়ে সার বেঁধে ঘেঁষাঘেঁষি আবছায়ায় ল্যাম্পপোস্টের তলায় আরও সরু কোণে গলির ফাঁক ভর্তি করে। আর পুরুষেরা তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছে, ফিরে আসছে ছোট ছোট দলে, কেউ বা গোমরা মুখে একা, কেউ ছাতার তলায় মুখ লুকিয়ে, কেউ ছায়ার মধ্যে ছায়ার মতো মিশে গিয়ে, কেউ বা রিক্সাতে, কেউ ঈষৎ চলছে, কেউ গুনগুন গাইছে, কারো হাতে বেল ফুলের মালা জড়ানো, কেউ বা কখনো রসিকতা ছুড়ে দিচ্ছে। আর তক্ষুনি তার জবাব আসছে টিনের মতো ক্যানক্যানে গলায়। আর ভেতর থেকে উড়ে এসে পড়ছে গান, ঘুঙুর, হারমোনিয়াম, হল্লা। বৃষ্টি টিপ টিপ, কাদা, গলিটা এত সরু আর লোক এত বেশি আর ঘেঁষাঘেঁষি যে আমার মনে হচ্ছে যেন মাথার উপরে আকাশ নেই আমার, যেন প্রকাণ্ড একটা পোড়ো বাড়িতে ঢুকে পড়েছি। আর আমার সারা পেয়ে নড়ে উঠছে ছাতা পড়া দেয়াল থেকে উইয়ের স্রোত, ফাটা মেঝের গর্ত থেকে সারি সারি পিঁপড়ে ঝাপড় দিচ্ছে দুর্গন্ধি চামচিকে, ঠান্ডা ব্যাঙ লাফিয়ে উঠছে পায়ে, যেন পৃথিবীর যাবতীয় জীবন্ত নোংরার মধ্যে হঠাৎ পথ হারিয়ে ফেলেছি। বমি পাচ্ছে আমার, হৃৎপিণ্ড উঠে আসছে গলায়, চোখ ঝাপসা, কোমরের তলটা প্রচণ্ড চাপে ফেটে যাচ্ছে। কিন্তু আমি মনস্থির করে এসেছি আজ ফিরে যাব না। যে কোনো একটা মেয়ের সামনে থেমে পড়লুম। সে আমার গালে হাত বুলিয়ে বলল, একেবারে কচি ছেলে দেখছি, তাই এসো ভাই, এসো। খানিকটা দুর্গন্ধ আর আবর্জনা পেরিয়ে তার ঘরে এলো। একতলার ঘর, একটি মাত্র জানালা, খাটে বিছানা মেঝেতে ফরাস দেয়ালে ছবিতে 3টি মোটাসোটা যুবতীর শাড়ি উড়ে যাচ্ছে। আমি বেশ বয়স্ক ভাব ধারণ করে মেয়েটাকে পাশে নিয়ে তাকিয়া ঠেস দিয়ে বসলুম, কিন্তু ভেবে পেলুম না এখন আমার কি বলা উচিত বা করা উচিত। কানের মধ্যে পি পি আওয়াজ হতে লাগলো। বোধহয় আমাকে উৎসাহ দেবার জন্যই মেয়েটি জিভে থেকে পান বের করে বললে, খাবে? আমি বিজ্ঞের মতো বললুম, কথা বলতে গিয়ে বড্ড মোটা শোনালো আমার গলা। কি মশলা দিয়েছে তোমার পানে? কি মশলা দিয়েছি পানে? মেয়েটা হঠাৎ উঠে দাঁড়িয়ে তার শাড়িটাকে 2 হাতে ধরে বুক পর্যন্ত তুলে ফেলল, কোমর ঢুলিয়ে বলল,
এই মশলা। আর মুহূর্তে আমার সারা শরীর হিম হয়ে গেল বরফের মতো ঠান্ডা। তারপর দেখলুম মেয়েটা শুয়ে পড়েছে হাঁটু উঁচু করে। শুনলুম একটা ভাঙা গলার আওয়াজ, কি হলো, বসে আছো কেন? কিন্তু আমি কিছুতেই আর জন্তুটাকে খুঁজে পাচ্ছি না। সে কুঁকড়ে গা ঢাকা দিয়েছে গর্তের মধ্যে। আমি তাকে যতই বলছি বেরিয়ে আয়, বেরিয়ে আয় জচ্চর, ততই সেই গুটিয়ে যাচ্ছে পোকার মতো। আমাকে দরজার কাছে দেখে তড়াক করে উঠে দাঁড়ালো মেয়েটা। আমি কয়েকটা টাকা ছুরি দিয়ে বেরিয়ে এলাম। ঘেন্না, কিন্তু ভোলা যায় না যে ব্যাপারটা, ওসব মেয়েরই শাড়ি জামার তলায় শরীর আছে, কুসুম, এমনকি কুসুমেরও। হয়তো ক্লাসে বসে আছি, মাস্টারমশাই ফরাসি বিপ্লব পড়াচ্ছেন, হঠাৎ আমার মনে সামনে ভেসে উঠল একটা ছবি। বাথরুমে কুসুম খুব নির্দোষ ও অপ্রয়োজনীয় কিছু স্বাস্থ্যকর কাজ করছে, ওসব তাকেও করতে হয়, আর অমনি করে শাড়ি তুলে ধরতে হয়। তখন আমি মনে মনে চিৎকার করি, না না, আমি মানব না, এ মিথ্যে, এ অসহ্য। দুই হাতে আঁকড়ে ধরি বাতাসের মতো অন্য এক কুসুমকে, সাদা লম্বা পোশাক তার পরনে, এক পুরনো বাড়ির বড় বড় অন্ধকার ঘরের স্বপ্নের মতো তার ঝিলিমিলি। কুসুম, তুমি আমার প্রেম, তুমি আমার স্বপ্ন। অন্য একটা কারণে আমি কষ্ট পেতুম মাঝে মাঝে। যখন আমার সন্দেহ হতো যে অন্য ছেলেদের তুলনায়, ধরা যাক সুব্রতর তুলনায়, আমি যথেষ্ট তুখোর নই। আমি পরীক্ষায় উঁচু নম্বর পাই, অনেক দেশের অনেক বই পড়েছি, কিন্তু ওরা যেসব খিস্তি বুলি আওড়ায়, যেসব কথা বলা বলি করে চায়ের টেবিল ফাটিয়ে দেয় এক এক সময়, আমি সেগুলো বুঝতেই পারি না। আর ওরা যখন অনেক চেষ্টা করে আমার মগজের মধ্যে সেধিয়ে দেয় অর্থটা, তখন আমি লাল হয়ে হাতের পাতায় মুখ লুকোই। আমি যখন 4th ইয়ারে পড়ছি, তখনও আমি জানি না স্ত্রী পুরুষের মিলনের পদ্ধতিটা ঠিক কীরকম, আর মাতৃগর্ভ থেকে সন্তানই বা ঠিক কোন রাস্তায় বেরিয়ে আসে। আর এসব ব্যাপার আড্ডায় শোনা, বাড়িতে বয়স্কদের মুখে শোনা নানা কথা মনে মনে জোড়াতালি দিয়ে আমি যেদিন সত্যি বুঝতে পারলাম, সেদিন আমার লজ্জায় মরে যাবার দশা হলো। ছি, কি কুৎসিত, কি জঘন্য! এই কি করতে হয়েছে সকলকে, করতে হবে সকলকে, শুধু বেশ্যাদের সঙ্গে নয়, নিজের স্ত্রীর সঙ্গেও। আমার মা বাবা, তারাও, ছি! অন্যরকম কেন হলো না? ঠোঁটে ঠোঁটে চুমু খেলে যদি সন্তান হতো, নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মেশালে, বা কোনো মেয়ে বা কোনো পুরুষ যদি একা একা জন্ম দিতে পারত, যেমন লেখা আছে মহাভারতে, বাইবেলে, অন্য যে কোনো উপায় কি সম্ভব ছিল না? এই একটা ব্যাপার একেবারে মেরে রেখেছে আমাদের। কেমন করে আমাদের প্রেম হবে সুন্দর আর পবিত্র আর মধুর, যখন তার তলায় এই পাক, এই নোংরা, এই ঘেন্না? ধরা যাক কুসুমের সঙ্গে যদি কোনোদিন আমার বিয়ে হয়, তাহলেও কি? না, কিছুতেই না, অসম্ভব। কুসুমের যখন বিয়ে হলো, আমি তখন MA পড়ছি। আমি কিছুটা কষ্ট পেলুম, যেহেতু ইচ্ছে হলে তাকে আর দেখতে পাবো না। তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট মফস্বলে থাকেন। কিন্তু মনের তলায় সুখীও হলুম এই ভেবে যে চেখবের গল্পের মতো আমারও একটা ব্যর্থ প্রেম হলো। মনে মনে বললুম, যে প্রেম বিয়োগান্ত সেটাই বেশি গভীর। কুসুম আমারই হইল, সুর, স্বপ্ন, সুগন্ধ হয়ে। শরীরটাকে বাদ দিলেই প্রেম সত্য হয়, আর যাতে শরীরের অংশ আছে সেটা প্রেম হতেই পারে না, এই ধারণা তখনও আমাকে ছেড়ে যায়নি। কিন্তু একবার একটু অন্যরকম অভিজ্ঞতা হলো আমার কুসুমের সঙ্গেই। বিয়ের কয়েক মাস পরে কুসুম কলকাতায় এলো। ওর স্বামী ইস্টারের ছুটি কাটিয়ে দিনাজপুরে ফিরে গেলেন। আমাদের বাড়িতে প্রায়ই আসে কুসুম। বিয়ের পর স্বাধীনতা অনেক বেড়ে গেছে তার, আমার সঙ্গে ব্যবহার অনেক বেশি স্বচ্ছন্দ। আমি তাকে মনে মনে প্রেমিকা বলে ভাবি, আর ওই ভূমিকায় মেনে নিতে তারও আপত্তি নেই। চোখে চোখে এই বার্তা বিনিময় করি আমরা। একদিন সে রাতটা আমাদের বাড়িতেই ছিল। সে রাত্রে খাওয়ার পর কুসুম আমার ঘরে এলো। তেতলার কোণের ঘর সেটা। আমার বিছানায় বসে আজেবাজে গল্প করলো অনেকক্ষণ। আস্তে আস্তে নিঝুম হয়ে এলো বাড়ি। কুসুম বলল, আমার ক্লান্ত লাগছে, একটু শুয়ে নেই। বালিশে মাথা রেখে বললে, সুন্দর জ্যোৎস্না, আজ আলোটার কি দরকার আছে? চৈত্র মাস, জলের মতো জ্যোৎস্না, পাগলের মতো হাওয়া, চাঁদের আলো তার ঠোঁটে আর গালে, চোখ আরও কালো আর গভীর। শুধু চুমু খেয়ে খেয়ে সেই রাতটা কাটিয়ে দিলাম আমরা। সুব্রত যেরকম বর্ণনা দিয়েছিল তেমনি। আমি তাকে জড়িয়ে ধরলুম না, আমার হাত দুটো একেবারে বেকার রইল। শুধু ঠোঁট খুলে শুষে নিলাম তার মুখের নিঃশ্বাস, সুগন্ধি ভেজা ফেনা যেন অফুরন্ত। শিয়রে বসে নিচু হয়ে ডুবিয়ে দিলাম আমার মুখ ওই সুস্বাদু উৎসের মধ্যে। শুধু এই, আর কিছু নয়। কামনা ও সংযম, সাধিত্যা ও সম্ভোগ, ব্রহ্মচর্য ও ইন্দ্রিয় বিলাসের এক অদ্ভুত মিশ্রণে কেটে গেল সেই হাওয়ায় আর জ্যোৎস্নায় উতল রাত্রিটা।
আশ্চর্য এই যে অন্য কোনো ইচ্ছে জাগলো না আমার। কুসুমও এমন কোনো ভঙ্গি করলো না যে সে আরো কিছু চায়। হয়তো ভাবছিল ওটুকুই নিরাপদ, কিংবা হয়তো নিরাশ হয়েছিল আমার ব্যবহারে। তারপর সে আর রাত কাটায়নি আমাদের বাড়িতে। পাছে আরও এগোতে হয় সে কথা ভেবে ইচ্ছে করেই এড়িয়ে গেছে হয়তো। কিন্তু আরও এগোবার কথা। আশ্চর্য, আমার মাথাতেই খেলেনি। আমার কোনো অতৃপ্তি ছিল না। আমি তখনও ছেলে মানুষ, তখনও রোমান্টিক। তারপর কয়েকটা দিন যেন সারাক্ষণ ঘোরের মধ্যে কাটলো আমার। স্নায়ুতন্ত্রে এক নতুন শিহরণ, মুখের মধ্যে এক নতুন সুগন্ধ, যেন আমার স্বপ্নকে আরও কাছে পেয়েছি। প্রমাণ পেয়েছি স্বপ্নটা নেহাত বইয়ে পড়া ব্যাপার নয়। আমার বিয়ের রাত আজকের মতোই রাত ভরে বৃষ্টি। আজকের মতোই পাশাপাশি শুয়ে নির্ঘুম ছিল সেই রাত্রি, কিন্তু ঠিক আজকের মতো নয়। 1 বছরের মেলামেশা উৎকণ্ঠিত আসার পরে কাছে পেয়েছি মালতীকে। তার পাশে শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। জাজিমের উপর চিকন পাটি পাতা। ঘরের কোণে তেলের দ্বীপ জ্বলছে। হিন্দু মতে বিয়ে হয়েছিল আমাদের। আমার তো তেমন ছিল না। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে ভাড়া বাড়িতে লগ্ন রাত 1:30টায়। পালা ফুরোতে আরও কত বাজলো কে জানে। মালতীকে আবার উপোস করিয়েও রেখেছিলেন তার মা। আগে ভাবতুম ক্লান্তিকর বিরক্তিকর সময়ের এরকম অপব্যয় আর কিছু নেই, কিন্তু ঘন্টাগুলি কেমন করে কেটে গেল টের পেলুম না। আমি শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। ঘরের কোণে পিল সুজে পিতলের প্রদীপ, সারা ঘরে ছায়া, সারা ঘরে জুঁই ফুলের গন্ধ, টাটকা নতুন বেনারসির ফিসফিসে আওয়াজ। আমি তাকে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি প্রতিটি রক্তকণিকায়। একটা প্রকাণ্ড পাকা আতার মতো ফেটে যাচ্ছি আমি, যেন সব বীজ ছিটকে বেরিয়ে আসছে। স্তব্ধতা, রাত্রি নিভিড়, বৃষ্টির শব্দ। আমি একবার চুমু খেলাম তাকে। ঠিক চুমুও নয়, শুধু ঠোঁটের ওপর ঠোঁট ছোঁয়ালাম একবার, পালকের মতো হালকা। একবার হাত রাখলাম তার স্তনের ওপর, পাখির মতো নরম আর উষ্ণ আর জীবন্ত। মনে হলো আমার হাতের তলাতেই তার হৃৎপিণ্ড টিপ টিপ করছে। মনে হলো তার এলিয়ে থাকা হাতের মুঠোয় আমার হৃৎপিণ্ড। শুধু এই, আর কিছু নয়। রাত ভরে বৃষ্টির শব্দ। আমরা একজনও ঘুমাইনি, শুধু পাশাপাশি শুয়ে অনুভব করেছি পরস্পরকে। আমরা এখন বিবাহিত, স্বামী স্ত্রী। প্রাণ যা চায়, রক্ত যা বলে তাই আমরা করতে পারি এখন। কিন্তু কিছু না করাটাই আমার মনে হলো ভালো, সুন্দর, আনন্দময়। আমি এখন তাকে পেয়েছি, তাই অপেক্ষা করাটাই চরিত্রবান। বলো মালতী, তুমি কি নিরাশ হয়েছিলে? বিয়ে করে আমি সুখী হয়েছিলাম, সচেতনভাবে, পরিপূর্ণভাবে সুখী। মালতীর সঙ্গে আমার চেনা হবার কিছুদিন পরেই টের পেলুম যে আমিও শরীরটাকে আকাঙ্ক্ষা করছি। আমার কাছে অন্তহীন রূপে কাম্য হয়ে উঠছে ওর চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর। অথচ আমার প্রেমের স্বপ্নকে তা মলিন করে দিচ্ছে না, বরং গাঢ় করে তুলছে। যেসব অবস্থায় কুসুমকে কল্পনা করে আমি আটকে উঠেছি, সবই যেন মালতীর পক্ষে শোভন। ওর শরীরের কোনো প্রকাশ নেই যা অসুন্দর। আমার মনে হয় ওর গালের ঘাম আমি চেটে নিতে পারি। ওর জীবনও খাবার খেয়ে নিতে আমার বাঁধবে না। যেদিন গিয়ে দেখি ও মাসিকের ব্যথায় কাতর হয়ে শুয়ে আছে, সেদিন ওর প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে যায়। এই সেই মেয়ে যাকে আমি একই সঙ্গে ভালোবাসতে আর ভোগ করতে পারবো। তাই আমার মনে হলো তখন, ওরই কাছে এসে এতদিনে আমার শরীর মনের ঝগড়া মিটে গেল। এতদিন যেন দু টুকরো হয়ে অস্থিরভাবে বেঁচেছিলাম, এবারে আমার 2 অর্ধেক জোড়া লেগে গেল। আমি আস্ত একটা মানুষ হতে পারলাম। আমার বিয়েতে আর মালতীর মধ্যে এইটাই আমার মনে হলো সবচেয়ে আশ্চর্য আর সবচেয়ে সুন্দর। এই যে আমার মন এখন জন্তুটার সঙ্গে দোস্তালি পাতিয়েছে, জন্তুটাও রোগা হয়ে যাচ্ছে না, অথচ আমার মনের মধ্যে গুনগুন সুর আর সুগন্ধ আমাকে বাতাসের মতো ঘিরে আছে। জীবনে এই প্রথম আমার নিজেকে মনে হলো পুরোপুরি মানুষ, পুরোপুরি পুরুষ, স্বাধীন, আত্মস্থ, স্বাবলম্বী। কিন্তু তাও তাও তোমার ছেলে মানুষের নয়নাংশু। প্রথম থেকেই তোমার বিয়ে ছিল ফাঁকি, আর তা মালতীর নয়, তোমারই দোষ। অসীম তোমার অবজ্ঞা সেই সব বাঙালি যুবকদের উপর যারা লাভের জন্য হিসেব করে বিয়ে করে। রূপ, শ্বশুরের টাকা, সামাজিক মর্যাদা সব এক বড়শিতে গাঁথার আশায় MA পাস ফ্যাশনেবল চাকরি হয়েও বিজ্ঞাপন দেয় খবর কাগজে, কিংবা যারা প্রেম বিবাহ করে বন্ধুদের কাছে তাদের রাত্রিবেলার নতুন নতুন অভিজ্ঞতার গল্প করে রসিয়ে। কিন্তু তুমি 25 বছরের টকবগে যুবক, তুমিই বা কীরকম প্রেমিকার স্বামী ছিলে জিজ্ঞেস করি? মনে আছে বিয়ের আগে মালতী যখন কালিম্পংয়ে বেড়াতে গেল তার মা বাবার সঙ্গে, তুমি যেসব লম্বা চওড়া চিঠি লিখতে, সেগুলোকে মালতী কেমন ঠাট্টা করে বলতো আবহাওয়া সংবাদ। যে উপন্যাস তুমি কখনো লিখতে পারবে না, তারই কয়েকটা ছেঁড়া পাতা ছিল সেই চিঠিগুলো।
মেঘলা দিন, সেদিনকার কাগজের কোনো খবর, চৈত্রের দুপুরে চৌরঙ্গি ট্রাম, এমনই সব বিষয়ের ছোটোয় তুমি নিজের মনটাকে খুলে দেখাতে যেন মালতী তোমার কোনো পুরুষ বন্ধু নয়, মেয়ে নয়, প্রণয়িনী নয়, যেন তোমার চিঠিতে সেই কথাটা শুনতে চাচ্ছে না যে তার অভাবে তুমি খুব কষ্ট পাচ্ছ। কিন্তু ওই কথাটা তুমি লিখবে না, যদিও সেটাই সত্য। তা লিখতে তোমার আত্মসম্মানে বাধে। সেটা সাধারণ, সেটা অন্যদের মতো। ভেবে দেখো, বিয়ের পরে প্রথম মাস তুমি তাকে কবিতা পড়ে শোনাও, বেছে বেছে বলো পুরাণ ইতিহাস থেকে, সাহিত্য থেকে বাছা বাছা প্রেমের কাহিনী। বুঝেও বোঝো না সে বিরক্ত হচ্ছে, শুনছে না, হাই চাপছে। যখন তোমার প্রেম করার কথা, তখন প্রেম বিষয়ে কথা বলে বলে অমূল্য সময় হেলায় নষ্ট করো। লক্ষ্যও করো না যে তোমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতে পারছো না তুমি, তাকেও যথেষ্ট সুযোগ অথবা অবকাশ দিচ্ছ না তোমাকে ভালোবাসার। আর আজ তো দেখছো যে প্রেম নিয়ে 14 বছর বয়স থেকে তুমি এত কথা ভেবেছো আর বলেছো, তার সত্যিকার চেহারাটা কি? ওই জয়ন্ত, স্থূল, অশিক্ষিত, বেপরোয়া, তারই জন্য আজ খুলে গেল টিচিয়ানের কোনো ছাত্রের আঁকা পক্ষ যুবতী শ্যামাঙ্গী এক ভেনাসের শরীর। আর তুমি শুয়ে শুয়ে ভাবছো, শুধু ভাবছো, যেমন ভেবেছো জীবন ভরে। বড্ড বেশি ভেবে ভেবে তুমি অক্ষম হয়ে গিয়েছ নয়নাংশু। তা না হলে এতদিনে কি অপর্ণার দিকে আরেকটু বেশি মনোযোগ দিতে না? কি করতে বলো আমাকে? মালতীকে ছেড়ে দিয়ে অপর্ণাকে বিয়ে করব? বোকা, বিয়ে কেন করতে হবে? আর কত স্পষ্ট করে একজন ভদ্রমহিলা জানাতে পারে যে সে এমনিতেই রাজি? স্বামীর সঙ্গে বিচ্ছেদ হবার পর থেকে একটা ফ্ল্যাট নিয়ে থাকে অপর্ণা, নিজে চাকরি করে চালায়, ছেলেপুলে নেই, ঝামেলা নেই। চমৎকার, তোমাকে তার পছন্দ। আর তোমারও যে তাকে খারাপ লাগে তা তো নয়। তাহলে কেন ক্ষণিকের মধু লুটে নেবে না যদি ফুল এগিয়ে আসে? কিন্তু আখেরে যদি প্রেমে পড়ে যাই, যদি সত্যি ভালোবেসে ফেলি, তবে তো আরও ভালো, বেশ খানিকটা দুঃখ নিয়ে বিলাস করতে পারবে। না, আমি আর ঝড়ঝাপড় চাই না। আমি নিরিবিলি নিজের মনে থাকতে চাই। ওই নৈশ অনুষ্ঠান বাদ দিয়েও জীবন কাটাতে পারবো। বাদ দেওয়াটাই অভ্যাস হয়ে গিয়েছে মালতীরই সৌজন্যে। ভীতু, অক্ষম, শরীরকে তোমার ভয়, ভালোবাসাকে তোমার ভয়। ভালোবাসাকে নয় হয়তো, একই, ওই দুটো একই জিনিস নয়নাংশু। ভালোবাসার শরীরই আসল, আরম্ভ শেষ সব ওই শরীর। আধা বয়সী স্বামী স্ত্রীর মধ্যে অত ঝগড়াঝাটি খিটিমিটি কেন? যেহেতু তাদের শরীর পড়ে আসছে। বুড়ো স্বামী স্ত্রীরা নানাভাবে উৎপীড়ন করে কেন পরস্পরকে? যেহেতু তাদের শরীর মরে গেছে। প্রতিহিংসা, প্রকৃতির ওপর প্রতিহিংসা। ভালোবাসা জৈব, ভালোবাসা যৌন। শরীর না থাকলে কিছুই থাকে না ভালোবাসার। বিদ্যুতের মতো, বৈদ্যুতিক সংস্পর্শের মতো শরীরের সঙ্গে শরীরের প্রেম। ঘরে সবসময় আলো জ্বালাতে হয় না, কিন্তু সুইচ টিপলেই জ্বলে ওঠে, যেহেতু তারের মধ্যে বিদ্যুৎ চলছে সবসময়। এও এমনই, আছে শরীরে শরীরে বৈদ্যুতিক যোগ, যা তাই যখন প্রেম করো না তখনও থাকে প্রেম, শিরায় শিরায় বয়ে চলে সারাক্ষণ। তাই কথা মধুর, হাসি মধুর, কাছে থাকা মধুর, দূরে যাওয়া মধুর, কলহ মধুর, কলহের পরে মিলন আরও বেশি মধুর। সবই শরীর। সেই যোগ আজ নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে মালতীর। শরীরে শরীরে বিদ্যুৎ আর বয়ে যায় না। তাই যতই তুমি সুইচ টেপো, মিস্ত্রি ডাকো, আলো আর জ্বলবে না। পাওয়ার হাউস ফতুর হয়ে গেছে। কিন্তু অন্য কোথাও তৈরি হচ্ছে বিদ্যুৎ, তোমার আর অপর্ণার মধ্যে। খোরাক না পেয়ে মরে যাচ্ছে তোমার শরীর, তাকে আবার জাগাতে পারবে অপর্ণা। সে পারবে তোমাকে যৌবন ফিরিয়ে দিতে। ওঠো, জেগে ওঠো নয়নাংশু, মনস্থির করো। কাল তুমি অপর্ণাকে ডিনারে বলবে পার্ক স্ট্রিটের কোনো রেস্তোরাঁয়, প্রচুর মদ খাবে এবং খাওয়াবে। তারপর যাবে তার ফ্ল্যাটে, তাকে ট্যাক্সিতে পৌঁছিয়ে দেবে, আর সে বলবে একটু আসুন, এক পেয়ালা কফি খেয়ে যান। তোমার ভীরুতা ছাড়া কোনো বাধা নেই নয়নাংশু। তোমার 40 হতে আর দেরি কি? এখনো কি শক্তপোক্ত পুরুষ হবে না? যেন একটা বাঁধ ভেঙে গেল। বন্যা, বন্যা আমাকে নিয়ে গেল ভাসিয়ে। কিংবা যেন মস্ত কালো মেঘ সকাল থেকে জমেছিল স্তব্ধ, কালো, আরও কালো। একটা আবছা নীল গুমোট গরম সুরঙ্গের মতো হয়ে উঠল দিনটা। তারপর সন্ধেবেলা হঠাৎ গর্জনে ফেটে পড়ল অঝোর, মুচড়ে ছিঁড়ে নিংড়ে নিল আমার শরীরটাকে নিঃশেষে। এই তুমি করেছো আমাকে জয়ন্ত। আমি তোমার জন্য 100 লোটন হয়ে উঠেছিলাম। আমার ছোট্ট শরীরটার তলায় এমন প্রকাণ্ড একটা কালো মেঘ কোথায় লুকিয়েছিল এতদিন? তবে কি নয়নাংশকে আমি কখনোই ভালোবাসিনি? বাসিনি তা নয়, কিন্তু ওকে আমি পুরোপুরি কখনো দেইনি নিজেকে। এতদিনে সেটা বুঝতে পারছি। একটা অংশ সরিয়ে রেখেছি না জেনে।
সেই গোপন গভীর চরম অংশ তোমারই জন্য আমি জমিয়ে রেখেছিলাম জয়ন্ত। সে আমার স্বামী। রাতের পর রাত, বছরের পর বছর আমি শুয়েছি তার পাশে। তার আর আমারই সন্তান বুননি, কিন্তু ওসবে কিছু এসে যায় না। কয়েক মিনিট সময়ের মধ্যে বিনা চিন্তায়, বিনা ইচ্ছায়, বিনা ভালোবাসায় কি স্ত্রীলোকের গর্ভে সন্তান আসে না? আমি এখন বুঝতে পারছি যে 7 সন্তানের মা হয়েও কোনো মহিলা কুমারী থেকে যেতে পারেন। হয়তো ঘরে ঘরে এমন গৃহিণী অনেক আছেন যারা একটা বোবা শরীর নিয়ে কাটিয়ে দিয়েছেন 30 বছরের বিবাহিত জীবন, আর তা তারা জানেন না পর্যন্ত। আমিও কি জানতাম আমার গোপন রহস্য? জয়ন্তের সঙ্গে দেখা না হলে অংশু পারেনি, নতুন বিয়ের পরেও কখনো পারেনি আমাকে নিজের মধ্য থেকে এমনি করে টেনে বের করে আনতে, ভাসিয়ে নিয়ে, ডুবিয়ে নিয়ে দিতে যেন অঝোর মেঘ ঝরে ঝরে পড়ল নিঃশেষে নিঃশেষে। মেয়েরা কখন জানতে পারে যে তারা মেয়ে, মেয়ে মানুষ? সকলের বোধহয় এরকম হয় না। আমি ভয় পেয়ে কেঁদে ফেলেছিলাম হঠাৎ একদিন আমার ফ্রকে রক্তের দাগ দেখে। স্কুলে ছিলাম তখন, টিফিনে লুকোচুরি খেলছি। শাড়ি পরা মেয়েরা হাসলো আমার কান্না দেখে। হেডমিস্ট্রেস সঙ্গে দায় দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। ভেবেছিলাম আমার কোনো সাংঘাতিক অসুখ করেছে, হয়তো মরেই যাব। মা আমাকে শান্ত করলেন, আদর করলেন। তার মুখের দু একটা কথা শুনে হঠাৎ একটা ঝাপসা অনুভূতি হলো আমার। সেই 12 বছর বয়সেই যেন বুঝে নিলাম যে সব স্ত্রীলোক সমবয়সী, এক রহস্যময় জগতের সমান অংশীদার, যাতে পুরুষের কোনো অংশ নেই কিন্তু অধিকার আছে, যা আসলে পুরুষেরই জন্য তৈরি হয়েছে, হচ্ছে অথবা হয়েছিল। আমার অবাক লাগতো ভাবতে যে আমাকেও খুঁজে পেয়েছে এই রহস্য, এই ক্লাস 6-এর বেনি দোলানো বাচ্চা মেয়েকে। একটু গর্বও হলো। 13তে পড়ার আগেই আমাকে শাড়ি ধরিয়ে দিলেন আমার মা। বাঙালি মেয়েদের জীবনে সেটা একটা বিরাট দীক্ষা, সেকেলে বামুন ছেলেদের পইতে হওয়ার মতো। শাড়ি প্রথমে যতই বিশ্রী লাগুক, মনে হোক স্কিপিং রোপের ছুটোছুটির শত্রু, তবু সেটাই নারীত্ব, সেটাই রূপ, সেটাই সম্মান। কি করুণ চেষ্টা আমার মুখে ওঠা বুকের রেখা ঢাকতে, কি লজ্জা তা নিয়ে। ঘুমোবার আগে নিজেকে মুড়ে রাখি আঁচলের এনভেলপে। ভেতরে 1,00,000 টাকা দামের চিঠি আছে, তা জানি বলেই। হঠাৎ একদিন আমার চোখে পড়লো, যা বাড়ির আর কেউ লক্ষ্য করেনি, যে আমাদের বাথরুমের দরজায় ছোট্ট একটা ফুটো আছে। ছোট্ট, একরত্তি, আমার কড়ে আঙ্গুলের ডগাও তাতে ঢোকে না। কিন্তু আমি নিরিবিলি সময়ে অনেক পরীক্ষা করে প্রমাণ পেলুম, এক চোখ বুঝে অনেকক্ষণ ধরে চেষ্টা করলে সেই ফুটো দিয়ে ঝাপসাভাবে ভেতরটা দেখা যায়। আর তখন থেকে আমি নিয়ম করে নিলাম যে কাগজের ছিপি দিয়ে ফুটো বন্ধ না করে স্নান করতে ঢুকবো না। যদি বা কোনো অসাধু লোক ওত পেতে থাকে আমাকে দেখার জন্য, আমার কোনো মামাতো বা খুড়তো ভাই বা বাবার কোনো ছাত্র যারা সবসময় আসা যাওয়া করে। তারপর সেই নিরন্ধ্র গোপনীয়তায় স্নানের আগে কিংবা পরে মাঝে মাঝে আয়নায় দেখতুম নিজেকে। যেদিন ছুটি, তারা নেই, আমার সূর্যি চাঁদের উদীয়মান সৌন্দর্য, আমার রোগা নগ্ন ভয় পাওয়া উল্লসিত শরীর, আমার প্রথম বর্ষার কদম ফুল, আমার সরু কাঁধ, ডিমের মতো তলপেট। আমি কোমল হাতে আদর করি তাদের, মনে মনে বলি, তোরা ভালো, তোরা আমার, তোরা আরেকজনেরও, সবুর কর। কলেজে যখন উঠলুম তখন আর আমার শরীর নিয়ে লজ্জা নেই। আমি লম্বায় মাকে ছাড়িয়ে গিয়েছি, আমাকে আর রোগা দেখায় না। লোকেরা বলা বলি করছে আমি দেখতে ভালো। এক ধরনের সরলভাবে আমি সুখী ছিলাম তখন। মেয়ে হয়ে জন্মেছি বলে সুখী, নানা রঙের নানা ফ্যাশনের শাড়ি জামা পরতে পারছি বলে সুখী। মা আমাকে একদিন তার গয়নার বাক্স খুলে খুঁটে খুঁটে সব দেখালেন। বিছে হার, মটর দানা হার, হাঁসুলি, জড়োয়া নেকলেস, জড়োয়া কঙ্কন, টায়রা, আরও কত কিছু যে মাকে খুব কমই পড়তে দেখেছি। আমি মুখে বললুম, ওরে বাবা, কী সব জবরজন, ভাগ্যিস এখন আর অত গয়না পরা চল নেই। কিন্তু মুগ্ধ হলুম এই কথা ভেবে যে একটা মাত্র শরীর সাজাতে অত কিছু দরকার হতে পারে, বা দরকার বলে ভাবতে পারে লোকেরা। তারপর কোনো বিয়ে বাড়িতে বা বন্ধুর জন্মদিনে যেতে হলে মা যখন আমাকে এটা ওটা পরিয়ে দেন, আমি আপত্তি করি না। মনে হয় গয়নাগুলো আমাকে তাই করে তুলছে যা আমি হতে চাচ্ছি, নিজেকে যা মনে মনে ভাবছি তাই। আরও প্রমাণ পাই ছেলেদের চোখে আর ব্যবহারে। অনেকেই বোকা বা হ্যাংলা বলে মনে হয় আমার, কিন্তু অনিবার্যভাবে কয়েকটা খুচরো ব্যাপার ঘটে গেল আমার 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত। একটাতে প্রায় গুটি পেকে আসছিল, কিন্তু ছেলেটা হঠাৎ বিলেত চলে যাওয়ায় আর আমিও 2-1 পশলা কান্নার পরে তাকে ভুলে গেলাম। যখন বিয়ে পড়ি কলেজে আমার বেশ একটু খ্যাতি ছড়ালো স্মার্ট মেয়ে বলে, সুশ্রী, বুদ্ধিমতী, সপ্রতিভ বলে। পড়াশোনাতেও গবেট ছিলাম না। যে কোনো অনুষ্ঠানে সকলের আগে আমার ডাক পড়ে।
নয়নাংশ যখন পড়াতে এলো আর আমি দেখলুম ক্লাসের সবকটা মেয়ে জিলজিল করে উঠেছে, আমার মনে অবচেতনভাবেই একটা রেষারেষির ভাব জাগলো। খেলার ছলে এগিয়ে গিয়ে আলাপ করছিলাম ওর সঙ্গে, কিন্তু গম্ভীর স্বভাবে নয়নাংশু সেই খেলায় এমন মোড় ফিরিয়ে দিলে যে মাস দুদিন পরে আমারও মনে হতে লাগলো যে এটা মরণ বাঁচনের ব্যাপার। আর আমার ভাগ্যে মা বাবারও মতো হতে বেশি দেরি হলো না। যদিও মার ঝোঁক ছিল অন্য এক পাত্রের উপর, তার এক বাল্যসখীর পুত্র, কিছুদিন নাকি কথাবার্তাও গড়িয়েছিল। আর বিয়ের পরে রাতারাতি যেন অন্য একটা মানুষ জেগে উঠল আমার মধ্যে। অংশুর মা ও অন্যান্য বয়স্ক আত্মীয়দের মুখে শোনা বউ কথাটা যেন একটা জাদু মন্ত্রের মতো। ওই ছোট্ট বাংলা কথাটার যা কিছু অর্থ, যা কিছু রস, যা কিছু সুর, তাই যেন ভরে তুলতে লাগলো আমাকে। যেন এতদিন বাইরের চিকচিকানি সত্ত্বেও আমি একটা ফাঁপা খোলস মাত্র ছিলাম। ওইভাবেই কেটে যেতে পারতো আমার জীবন, যদি না অংশু, যদি না জয়ন্ত, না আমি আমিই এটা ঘটিয়েছি। মনে আছে জয়ন্ত, তোমার সঙ্গে আমার প্রথম দেখা? শীতকাল, অংশু অফিস থেকে ফিরলো তোমাকে সঙ্গে নিয়ে। ছাই রঙা প্যান্টের ওপর টুইডের কোট তার পরনে, পরিষ্কার একটি নেকটাই। 8 ঘন্টা অফিসের পরেও পোশাকে বা মুখে যেন পরিশ্রমের ছায়া নেই। আর তুমি আধময়লা ধুতি পাঞ্জাবির ওপর বিবর্ণ একটা জহর কোট, স্যান্ডেলে পায়ে সাঁতরাজ্যের ধুলো, আর লম্বা কালো বলিষ্ঠ শরীর, চশমার পেছনে চোখ দুটো উজ্জ্বল। আমাকে চা দিতে হলো, বসে থাকতে হলো সেখানে। অংশু যখন স্নান করতে গেল, শীতকালেও সন্ধ্যাবেলা তার স্নান করা চাই, ভারী ফিটফাট মানুষ, কথা চালাতে হলো তোমার সঙ্গে। এটাই নিয়মে বাড়ির। আমার স্বামীর বন্ধু বান্ধবদের আমিও বন্ধুর মতো হব, তাদের আমার ভালো লাগুক আর নাই লাগুক। বিয়ের ঠিক 1 বছর পরে নয়নাংশ কলেজের মাস্টারি ছেড়ে ক্লাইভ স্ট্রিটে এক বিজ্ঞাপনের অফিসে চাকরি নিল। মাইনে হলো 1 লাফে 250 থেকে 450। আর সঙ্গে সঙ্গে উঠে এলো বেলেঘাটা থেকে এই ঝাউতলা রোডের নতুন তৈরি ঝকঝকে ফ্ল্যাটে। ফ্ল্যাটটিকে মন মতো করে সাজিয়ে নিলে নয়নাংশু, বা তার ইচ্ছে মতো আমি সাজিয়ে নিলুম। তার মতে আমাদের সত্যিকার বিবাহিত জীবন শুরু হলো এবার। ওর বন্ধুবান্ধব অনেক, প্রায় রোজই সন্ধ্যায় কেউ না কেউ আসে। রোববার সকালে 1:30টার আগে আড্ডা ভাঙে না। এক এক রাতে 10:30, 11টা বেজে যায়। বেলেঘাটে ওর বন্ধুরা এসে একতলায় বসতো, আমি থাকতুম দোতলায়। আমার শাশুড়ি চা পাঠিয়ে দিতেন চাকরের হাতে, কিংবা ওরা বেরিয়ে গিয়ে বসতো ফেভারিট কেবিনে বা আড্ডা জমাতো অন্য কারো বাড়িতে। এই অবস্থা আমার মনে হতো স্বাভাবিক ও সঙ্গত, কিন্তু অংশুর আপত্তি হতে। আমার কাছে তার বন্ধুদের গল্প করে সে, অমুকে ব্রিলিয়ান্ট, তমুকে চমৎকার কথা বলে। আমার সঙ্গে তাদের যে আলাপ হচ্ছে না, সেটা একটা আফসোস তার। আমি বলি, আমারও তো আলাপ সালাপে কাজ নেই বাপু, বেশ আছি। সেটা আমার মনের কথাই, আমি অংশুকে নিয়েই ভরপুর তখন। কিন্তু সে আমায় বোঝায় যে পুরুষদের সঙ্গে না মিশলে বোকা থেকে যায় মেয়েরা, অশিক্ষিত থেকে যায়। নেহাত ঘর সংসার আত্মীয় মহলে আটকে থাকলে নাকি মানুষ হিসেবে বিকাশ হয় না মেয়েদের। আলাদা ফ্ল্যাটে এসে অংশু প্রায় জোর করেই আমাকে তার আড্ডায় মেম্বার করে নিল। বন্ধুরা সস্ত্রীক আসেন খুব কম, কারো কারো বিয়েও হয়নি। সুন্দর সাজানো ফ্ল্যাট, শুধুমাত্র স্বামী স্ত্রীর সংসারের স্বাধীনতা, অঢেল চা, উপরে একজন মহিলার সঙ্গ ও সেবা। এমন বাড়িতে গুলজার করতে কার না ভালো লাগবে? কিন্তু সেই ঘর ভর্তি নতুন চেনা অল্প চেনা পুরুষ মানুষের মধ্যে সুধীন্দ্র দত্তর কবিতা থেকে আফ্রিকার রাজনীতি পর্যন্ত তার অচেনা বিষয়ে তর্কাতর্কির মধ্যে বসে থাকতে আমার কেমন লাগতো, তা কি নয়নাংশ ভেবেছে কখনো? আমার অস্বস্তি হয়, হাঁফ ধরে যায়, চুপ করে থাকতে থাকতে ব্যথা করে চোয়াল। আমার মন কেমন করে মার জন্য, বাবার জন্য, বেলেঘাটে বাড়ির মেয়েলি মজলিসের জন্য। তাছাড়া খুব খারাপ লাগে, যেহেতু স্বামীর অবসরের সময় আমি তাকে কখনোই প্রায় একা পাচ্ছি না। আর তাই যদি না পেলুম, তাহলে যৌথ পরিবার ভেঙে এসে লাভটা কি হলো? আমি প্রতিবাদ করেছিলাম, তোমার বন্ধুদের মধ্যে আমাকে কেন টেনে নিয়ে যাও সবসময়? কেন, তুমি কি পর্দানসীন? পর্দানসীন না হলেই বেদরকারে বসে থাকতে হবে? বেদরকারি কেন বলছো? এটা তো তোমারও বাড়ি। তাছাড়া সবসময় বসে থাকতে হবে তারও মানে নেই। ভালো না লাগলে উঠে যেও, কিন্তু চেহারাটা দেখিও অন্তত। কেন, তোমার স্ত্রী কি জনে জনে দেখাবার জিনিস? কি যে বলো! ছায়া পড়ল নয়নাংশুর মুখে। তুমি না থাকলে অসম্পূর্ণ লাগে, এই আর কি। আমি একটু চুপ করে থেকে বললাম, কখনো কি তোমার ইচ্ছে করে না আমার সঙ্গে একা থাকতে? তোমার আমার একা থাকার জন্য সময়ের তো অভাব নেই। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, তার মানে তোমার বউ শুধু তোমার রাতের সামগ্রী? নয়নাংশু গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুমি একজন ভদ্র মহিলা মালতী, এসব ঠাট্টা তোমার মুখে মানায় না। একটু পরে আবার বললে, তোমার আমার বিয়ে হয়েছে বলে জগতে আর কারো অস্তিত্ব নেই তা তো নয়। ঠিক এই যুক্তিটাই ব্যবহার করা যেত বেলেঘাটার যৌথ পরিবার বিষয়ে, কিন্তু তখন আমার মুখে তা জোগালো না। নয়নাংশুর সঙ্গে শিক্ষার কোনো তুলনাই হয় না আমার।
সে যে কত বিষয়ে কত কিছু জানে তার ইয়ত্তা নেই। এই ধরনের কোনো তর্ক উঠলে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হয়। কিন্তু আমার মনের মধ্যে একটা অভিযোগ জমে ওঠে, কোনো রোববারে আমাকে নিয়ে সিনেমায় যায় না কেন নয়নাংশ? শহরে কত কিছু হয় যাতে সবাই যায়, তাতে নিয়ে যায় না কেন? ওর ওসব ভালো লাগে না বলে আমি কোনো শখ মেটাতে পারবো না? অবশ্য কোনো মহিলা প্রতিবেশী বা বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি কাউকে সঙ্গী করে আমি যেতে পারি নানা জায়গায় এবং গিয়েও থাকি, কিন্তু অংশু কেন যাবে না? আশেপাশের সব ভদ্রলোকই স্ত্রীকে নিয়ে সিনেমায় যান, শুধু নয়নাংশই যাবে না কেন? কেন সবই তার ইচ্ছে মতো হবে? আমি যদি হিন্দি ফিল্ম ভালোবাসি, সে হিন্দি ফিল্মেই যাবে না কেন? নিজের ভালো না লাগলে আমাকে খুশি করার জন্যই। আর তাছাড়া ওই আড্ডা, যাতে সে ঘন্টার পর ঘন্টা মশগুল হয়ে থাকে, আমার তাতে কী সুখ? আমি অনেক সময় উঠে চলে আসি, ওরা বিশেষ লক্ষ্য করে না। শোবার ঘরে আলো নিভিয়ে শুয়ে থাকি একলা। আমার খিদে পায়, ঘুম পায়, কান্না পায়, ওদের হাসির শব্দের রাগ হয় আমার, ওদের সিগারেটের গন্ধে মাথা ধরে। রাত বাড়ে, ওরা ওঠার নাম করে না। বাড়িটা যেন বাড়ি নয়, হোটেল। আর সেই হোটেল চালানোই আমার কাজ। কিন্তু তখন অবশ্যই অভিযোগের কোনো স্পষ্ট চেহারা ফোটেনি আমার মনে। তখন আমি এই সুখে মজে আছি যে অংশু আমাকে পাগলের মতো ভালোবাসে। পরে বুঝেছিলাম সেই ভালোবাসা কি ভীষণ স্বার্থপর। আমি এক রাত মায়ের কাছে থাকতে চাইলে ওর মুখ ভারী হয়। কখনো দুদিনের জন্য আমার পিসিমার কাছে আসানসোলে যেতে চাইলে ও নানা রকম ছুতো করে বাধা দেয়। অথচ ওসব জায়গায় আমার সঙ্গী হতেও রাজি নয় সে। অর্থাৎ ওর যা এতটুকু অপছন্দ তা আমার ভালো লাগে বলে ও কখনোই করবে না। অথচ আশা করবে যে যা কিছু ওর প্রিয় তা আমারও প্রিয় হবে, আমাকেও হতে হবে সারাটা পথ উজিয়ে ওর মন মতো। কিন্তু ও কোনো ত্যাগ করবে না আমার জন্য। ওর ভালোবাসার অর্থ হলো এই, কিন্তু তখন তা বুঝিনি। তখনও আমার বিবাহিত জীবন এমন মসৃণ স্বচ্ছন্দভাবে চলেছে যা আমি টের পাচ্ছি না মাস আর বছরগুলির উড়ে চলা। শীত পড়লো, এবার পর্দার রং বদলাও, কুশনের ঢাকনাগুলো ময়লা হয়েছে, আমার পাঞ্জাবিগুলো ছিঁড়ে আসছে এবার। এ ধরনের ফরমাস ছাড়া নয়নাংশ আর আমি ছুটি দোকানে আরও সব দাবি মিটিয়ে চলি। কিন্তু ও কখনো একখানা শাড়ি হাতে করে নিয়ে আসে না আমার জন্য, কখনো জিজ্ঞেসও করে না আমার কিছু দরকার কিনা। ও আপিস করে, তাছাড়া আর কিছুই করে না সংসারের জন্য। ওর জামা কাপড়ের দোকানে ঢুকতে বমি পায়। পর্দার রং পছন্দ করার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করতেও রাজি নয়। কিন্তু রংটা ঠিক চোখে না ধরলে খুঁতখুঁতানি ওরই বেশি। এসবই আমি স্নেহের চোখে দেখেছি তখনও। ধরে নিচ্ছি যে এটাই ওর পক্ষে ঠিক, এরকম না হলেই ওকে মানাতো না। ও যে আমাকে সবসময় কাছে পেতে চায় সেটা একটা গর্বের বিষয় আমার পক্ষে। মাঝে মাঝে দুপুরে খাওয়ার পরে মার কাছে চলে যাই। তারা থাকেন বালিগঞ্জ প্লেসে, ঝাউতলা রোড থেকে দূরে নয়। কিন্তু বিকেল হতেই পরিমরি করে ফিরে আসি অংশুর আগে বাড়ি পৌঁছাবার জন্য। আপিস থেকে ফিরে আমাকে না দেখলে খুব খারাপ লাগে ওর, সেটা স্বাভাবিক। কিন্তু কখনো যদি বলি আপিস থেকে বালিগঞ্জ প্লেসে চলে যেও, সেখানে চা খেয়ে চলে আসবো দুজন একসঙ্গে, তাতেও রাজি নয় কখনো। মার কাছে আরও কিছুক্ষণ থাকতে যতই ইচ্ছে হোক আমার, ও চায় ওর নিজের বাড়ির অভ্যস্ত আবহাওয়া, অভ্যস্ত আরাম, চায় ওর নিজের রাজত্ব, যার একটা অংশ হলাম আমি। আর আমার সেই ভূমিকায় আমি সানন্দে মেনে নিয়েছি তখন। ওর সান্ধ্য আড্ডাতেও আমি না থাকলে ওর যে সম্পূর্ণ লাগে না, এতে আমার কখনো কখনো কষ্ট হলেও সেই কষ্ট ছাপিয়ে অনেক বড় হয়ে উঠেছে এই গর্ব আর আনন্দে মেশানো অনুভূতি যে আমি নয়নাংশর পক্ষে কত প্রয়োজন, কত মূল্যবান। আর ধীরে ধীরে আমার নিজেরই অজান্তে একটা পরিবর্তন হলো আমার জীবনে। নয়নাংশু দলবলের সঙ্গে মেলামেশায় আমি পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলুম। শিখে নিলুম ওদের কথাবার্তায় যোগ দেবার কায়দাটা। লক্ষ্য করলুম আমার কথাগুলো নেহাত বোকার মতো হয় না, ওদের কাছে বাহবাও পাই মাঝে মাঝে। শুধু তাই নয়, আমার মনে হতে লাগলো ওদের মধ্যে কেউ কেউ শুধু নয়নাংশুর কাছেই আসছে না আজকাল, আমার কাছেও আসছে। আমি ওদের মধ্যে ধীরে ধীরে একটা মর্যাদা পাচ্ছি, শুধু বন্ধুর স্ত্রী বলে নয়, আমার নিজের জন্য। আমার ভালো লাগলো সেটা। মনে হলো অংশু যেমন চেয়েছিল তেমনিভাবেই আমি হয়ে উঠছি আলাদা একজন মানুষ, ব্যক্তি। আর অংশু সুখী হয়েছে আমি যে তার বন্ধুদের মধ্যে নিজের একটি জায়গা করে নিতে পেরেছি। ওর কোনো কোনো ধারণা আর ব্যবহার আমার একটু অদ্ভুত লাগছে তখনও, কেমন বাড়াবাড়ি মনে হয়। যেমন একদিন বীরেন তালুকদারের বাড়িতে রাত্রে খাওয়ার নিমন্ত্রণ ছিল আমাদের। ফেরার সময় বীরেনবাবুই আমাদের পৌঁছিয়ে দিলেন তার গাড়িতে। তাকে নিয়ে 6 জন ছিলাম আমরা। কিভাবে বসা হবে সেটা স্থির করতে একটু সময় লাগলো। অংশ আমাকে বলল বীরেনবাবুর পাশে বসতে। আমার ইচ্ছে ছিল না, কিন্তু বেশি আপত্তি করতে লজ্জা করলো। আমার পাশে বসলো একটি মোটাসোটা 14 বছরের মেয়ে। ঘেঁষাঘেঁষিতে অস্বস্তি লাগছে আমার, পিঠ খাড়া করে বসে আছি। বীরেনবাবু আমাকে বারবার বলছেন, আপনি ভালো হয়ে বসুন মিসেস মুখার্জি, আমার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি বারবার বলছি আমি বেশ আছি।
বাড়ি এসে অংশুকে বললেন, তুমি তখন আমাকে বললে কেন বীরেনবাবুর পাশে বসতে? তাতে কি হয়েছে? বড্ড ঘেঁষাঘেঁষি হচ্ছিল। আমাদেরও তাই। কিন্তু কথাটা কিভাবে বলা যায় ভাবছিল, কিন্তু নয়নাংশু তা বুঝে নিয়ে বলল, তুমি কি এমন সাংঘাতিক সতী যে গাড়িতে স্বামী ছাড়া অন্য পুরুষের পাশে বসবে না? আমার তো মত, অন্যরা থাকলে স্বামী স্ত্রীর কখনই পাশাপাশি বসা উচিত নয়। শোনো কথা, কি রকম সব সৃষ্টি ছাড়া ধারণা। আর একদিন অংশু আপিসের কাজের জন্য তৈরি হচ্ছে, ঠিক তক্ষুনি ওর এক পুরনো বন্ধু এসে উপস্থিত। তার সঙ্গে কয়েকটার বেশি কথা বলার সময় পেল না অংশু। ব্রেফকেস গোছাতে গোছাতে বলল, তুমি এক্ষুনি যেও না অসিত, বসো, চা খাও। অসিতবাবু বিব্রত হয়ে বললেন, আমি ভেবেছিলুম তোমারও আজ রথের ছুটি, তা আমি না হয় সন্ধ্যের দিকে আবার আসবো, এখন চলি। আরে একটু বসো না, অত দূর থেকে এলে এক্ষুনি চলে যাবে কি? ভদ্রলোক বসে গেলেন। আমি তাকে চা বিস্কুট খাওয়ালুম। কথা বলতে বলতে 10:30 বাজিয়ে দিলেন তিনি। রাত্রে আমি নয়নাংশুকে বললুম, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? অসিতবাবুকে তখন বসতে বলেছিল কেন? নয়নাংশু বলল, বাহ, মফস্বলে থাকে, কতকাল পরে এসেছে, তক্ষুনি ফিরে যাবে তা কি হয়? তুমি বাড়ি না থাকলে কি হতো? আমি না থাকলে তুমি ওকে আপ্যায়ন করতে, তোমারও তো অচেনা নয় অসিত। আমি যে একা বাড়িতে, বুনিও স্কুলে ছিল তখন। তাতে কি হয়েছে? আমার দিকে তাকিয়ে একটু চুপ করে রইল নয়নাংশু। একটু পরে আবার বলল, অসিত না হয়ে যদি সুপ্রভা কি তপতি হতো তাহলে কি করতে? সে আলাদা কথা। আলাদা কেন? মেয়ে পুরুষের তফাৎটা কি কখনোই ভুলতে পারবে না তুমি? আমি মনে মনে বললুম, তা কি ভোলা যায়? শুধু সেদিনই নয়, অনেক অনেক দিন এমন হয়েছে যে অংশু বাড়ি নেই আর আমি তার কোনো বন্ধুকে আপ্যায়ন করছি। গৃহকর্ত্রী হিসেবে সেটাই আমার কর্তব্য হয়তো, কিন্তু এই কর্তব্য যা শুরুতে আমি দায় পড়ে মেনে নিয়েছিলাম, তা ক্রমশ দেখলুম আমার বেশ ভালো লাগছে। আমার যেসব কথা নয়নাংশ আর মন দিয়ে শোনে না, কেননা তা পুরনো হয়ে গেছে তার কাছে, সেগুলো ভালো লাগে অন্যদের। আমি যদি কোনো ঘটনার বিবৃতি দেই তাহলে অংশু প্রায় সবসময়ই বলে ওঠে, তুমি ঠিক বলছো না, এটা এরকম হয়নি, ওরকম হয়েছিল। কিন্তু অন্যরা উপভোগ করে সেটা। আর অংশু কাছে না থাকলে আমারও বলার স্বাচ্ছন্দ্য বেড়ে যায়, আর বন্ধুরাও যেন একটু বেশি মন খুলে কথা বলে তখন। অবশেষে এমনও হলো যে অংশু উপস্থিত থাকলেও কেউ কেউ আমার দিকেই বেশি মনোযোগ দেয়। সেটা কিন্তু ভালো লাগে না তার, যদিও সে আমাকে এতদিন ধরে স্ত্রী পুরুষের সাম্যের মন্ত্র জুপিয়েছে। নয়নাংশুর বন্ধুবান্ধব নানা ধরনের। কেউ কেউ তার ছাত্র বয়সের পুরনো, কারো কারো সঙ্গে বিজ্ঞাপনের সূত্রে তার আলাপ, কেউ বা সাংবাদিক বা সাহিত্যিক গোছের। কাউকে অল্প একটু ভালো লাগলে বাড়ি আসতে বলা তার বরাবরকার অভ্যাস। আর একটা অভ্যাস যে কোনো নতুন আগন্তুকের আগেভাগে অত্যন্ত বেশি প্রশংসা করা। যাদের সে অপছন্দ করে তাদের সে লাউড কিংবা স্কাম্প করতে তার বাধে না, তেমনি কারো মধ্যে একটুখানি ভালো দেখতে পেলে তাকে সে ফুলিয়ে ফাঁপিয়ে আকাশে তোলে। ব্যোমকেশ বহাদুরের বিষয়ে সে বলেছিল, অতি সজ্জন, কালচার, ব্যবসায়ীদের মধ্যে এমন মানুষ বড় দেখা যায় না। আর কিছুদিন পরে কি একটা রাজনৈতিক কারণে ব্যোমকেশবাবুর যখন জেল হলো, তখনও নয়নাংশু বলল যে ওরকম একজন চমৎকার ভদ্রলোককে ধরে জেলে পাঠানো অত্যন্ত অন্যায়। কিন্তু হঠাৎ একদিন যখন আলিপুর জেলের ছাপমারা মোট চিঠি এলো আমার নামে, তখন আমি তার মুখে ছায়া দেখলুম। আমি তাকে পড়তে দিলাম চিঠিটা। সম্পূর্ণ নির্দোষ চিঠি। আমাদের এখানে এসে তার কত ভালো লেগেছিল, আর সব প্রিয় পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ছোট জিনিসকেও মূল্য দিতে শিখেছেন। পড়তে বেশ লাগলো আমার, একটু কষ্টও হলো ব্যোমকেশবাবুর জন্য। কিন্তু নয়নাংশ পড়ে শুকনো গলায় শুধু বলল, বেশ বাংলা লেখেন ভদ্রলোক। অথচ আমি জানি চিঠিটা যদি আমার বদলে তাকে লেখা হতো তাহলে ওটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠত সে। খেতে বসে সারাক্ষণ আমাকে ব্যোমকেশ বহাদুরের গুণগান শুনতে হতো। আর একবার আমাদের নিমন্ত্রণ ছিল লেকের রঞ্জনী ক্লাবে। সাহিত্যিক গুণময় দেব নয়নাংশকে দেখেই বলে উঠলেন, মালতী দেবী কোথায়? পর মুহূর্তে আমাকে দেখতে পেয়ে হেসে বললেন, আসুন মিসেস মুখার্জি, আপনাকে ছাড়া আপনার স্বামীকে সম্পূর্ণ মনে হয় না। সেদিন আবার সেই ছায়া দেখলুম নয়নাংশুর মুখে। বাড়ি ফিরে বললে, গুণময়বাবু ভারী সরল মানুষ, মনের সব কথাই মুখে বলে ফেলেন। আমি একটু চতুরভাবে বললুম, আমার কিন্তু খুব গর্ব হতো যদি কেউ বলতো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কোনোটাই ঠিক নয়। মানুষের যদি কোনো মূল্য থাকে সে তার নিজেরই মধ্যে। আমরা অমুকের স্বামী বা স্ত্রী, এছাড়াও আমাদের পরিচয় আছে। ওরকম করে বলাটা অভদ্রতা এবং বোকামি। আমি তর্ক তুললুম, তাহলে আমি কেন তোমার মিসেস বলেই নানা জায়গায় নিমন্ত্রণে যাব? ইচ্ছে না হলে যেও না। আর কোনো কথা বলল না নয়নাংশু। বিছানায় এসে পাশ ফিরে ঘুম হয়ে রইল, যেন আমিই কোনো অপরাধ করেছি। আমিও মুখ ফিরিয়ে রইলুম।
আমার মনে পড়ল সেই একদিন বলেছিল আমি না থাকলে তার আড্ডা অসম্পূর্ণ। আজ যদি ওরকম কথাই অন্য কেউ বলে, তাতে কি এমন দোষ করেছে? কেন এমন মেজাজ খারাপ হলো নয়নাংশুর? অথচ গুণময় দেবের লেখার প্রশংসায় সে পঞ্চমুখ। ওর নতুন উপন্যাস নিয়ে 1 ঘন্টা ধরে কথা বলতেও তাকে শুনেছি। আসলে গুণময় দেব ওর চাইতে আমার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। আমি না গেলে অত্যন্ত নিরাশ হতেন উনি। আমাকে দেখা মাত্র ওর মুখে চোখে খুশি ফুটে উঠেছিল। এই ব্যাপারটা নয়নাংশু তার একজন প্রিয় লেখকের মধ্যেও ক্ষমা করতে পারছে না। কিন্তু এটা কেন অন্যায়, কেন অভদ্রতা? রঞ্জনী ক্লাবে আমরা দুজনেই নিমন্ত্রিত হয়েছিলাম। সেই দুজনের যে কোনো একজন অনুপস্থিত থাকলে সেটা লক্ষণীয় হবে, এটা তো সোজা কথা। আর আপনাকে ছাড়া আপনার স্বামীকে সম্পূর্ণ মনে হয় না, এই কথাটায় আসলে তো কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আমাদের দুজনকেই। একটি সুখী দম্পতি রূপে দেখা হচ্ছে আমাদের, তাই নয় কি? আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন গুণময়বাবু, অন্যান্য জায়গাতেও দেখা হয়েছে। সর্বদা একসঙ্গে দেখেছেন অংশুকে আর আমাকে। সেই জন্যই ওরকম কথা তার মনে হওয়া স্বাভাবিক, তাই নয় কি? কী দোষ আছে এতে? অংশু এত রেগে গেল কেন? আমি যখন ওর আপিস সংক্রান্ত কোনো অনুষ্ঠানে বা নিমন্ত্রণে যাই মিস্টারের সঙ্গে মিসেস রূপীর লেজুর হয়ে, যেখানে স্ত্রী ছাড়া আমার আর কোনো পরিচয় নেই, সেটা তো সে দিব্যি মেনে নেয়। আসল কথা, স্বামী মশাই যে কর্তা তা ভুলতে পারে না, স্ত্রী যে অধীন তা ভুলতে পারে না। আসল কথা, যতই আমরা আধুনিকতার বড়াই করি, পুরুষের পুতুল হয়ে থাকতে হবে মেয়েদের। অথচ মুখে কতই না গাল ভরা বলি নয়নাংশুর। কিন্তু ওর মনের তলায় কথাটা কি এই নয় যে সকলেই সব সময় আমার চাইতে ওর দিকেই বেশি মনোযোগ দেবে? আর তার মানে কি এই দাঁড়ায় না যে ওই স্বার্থপর, আত্মম্ভরী, হিংসুক? ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে চিরবির করে উঠল। ওর পাশে শুয়ে থাকতে বিশ্রী লাগলো এই রাত্রে। জয়ন্তকে নিয়েও সে একই ব্যাপার। অংশু যেদিন প্রথম তাকে নিয়ে এলো, সে চলে যাবার পর তার অনেক প্রশংসা শুনতে হলো আমাকে। তিনি টাকার অভাবে কলেজের পড়া শেষ করতে পারেননি, কয়েক বছর ডেটিনিও ছিলেন, বেরিয়ে এসে ট্যাক্সিও চালিয়েছেন কলকাতায়। তেমন উচ্চশিক্ষিত একে বলা যায় না হয়তো, কিন্তু যাকে বলে কর্মবীর ইনি তাই। আমি জিজ্ঞেস করলুম কীরকম? উত্তরে শুনলুম ইনি 5 বছর আগে প্রায় বিনা মূলধনে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন। এক হাতে খেটে দাঁড় করিয়েছেন সেটাকে, তাইতে কোনো রকমের সংসার চালান। পত্রিকার অর্ধেক উনিই লেখেন, প্রুফ দেখেন, বিজ্ঞাপন জোগাড় করেন ঘুরে ঘুরে। ভেবে দেখো, এইভাবে একটা সাপ্তাহিক চালানো কি সোজা কথা? কর্মবীরের এই বর্ণনা শুনে একটু হাসি পেল আমার। কিন্তু আমি জানি অংশু সহজেই মেতে ওঠে কাউকে বা কোনো কিছুকে নিয়ে। তার উৎসাহের সামনে আমাকে মনের ভাব গোপন রাখতে হলো। তোমার কাছে বিজ্ঞাপনের জন্য গিয়েছিলেন বুঝি? অংশু মাথা নেড়ে জবাব দিল, আমি ভাবছি যতটা পারি করব ওর জন্য। ওর কথাবার্তা শুনে আমার ভালোই লাগলো মোটের ওপর। কেমন দুমদাম কথা বলেন ভদ্রলোক, যেন তার এই নতুন আবিষ্কারে কোনো নিন্দে করা হচ্ছে। এমনি সুরে তৎক্ষণাৎ প্রতিবাদ করলো অংশু, হ্যাঁ, ওর বাইরেটা তেমন মোলায়েম নয়, কিন্তু ভিতরে পদার্থ আছে। সেই থেকে শুরু হলো আমাদের বাড়িতে জয়ন্তর আনাগোনা। নয়ন অংশুই তাকে বহাল করলো। কয়েকদিনের মধ্যেই বোঝা গেল জয়ন্ত অংশুর চাইতে আমারই দিকে বেশি মনোযোগী। এটাকে গোপন করার কিছুমাত্র চেষ্টা করলো না সে, কোনো ছলচুতোর সাহায্য নিল না। প্রতিটি ব্যাপারে স্পষ্ট বুঝিয়ে দিলে যে সে আমারই জন্য এ বাড়িতে রোজ হাজিরা দেয়। মাঝে মাঝে সে সকালবেলাতেও চলে আসে, ঠিক যখন নয়নাংশের আপিসে বেরোবার সময়। আরাম করে সোফায় পিঠ এলিয়ে বলে, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি তাহলে আপিস করে আসুন, আমার তো চাকরি বাকরি নেই, আমি একটু শ্রীমতীর সঙ্গে গল্প করি। একজন সদ্য চেনা পুরুষের কাছে এরকম ব্যবহার কোনো বিবাহিতা মহিলার ভালো লাগার কথা নয়। কিন্তু আমি যে 12 বছর ধরে অংশুর শিক্ষায় শিক্ষিত হয়েছি, তার তো কিছু ফলাফল আছে। তাছাড়া অংশ কোনো আপত্তি না করলে আমার মাথা ব্যথা কিসের? আর আমি জয়ন্তের সঙ্গে কোনো রূঢ় আচরণ করলে অংশুই যে আমার উপর রেগে যাবে, তাই বা আমি কেমন করে জানবো? একদিন জয়ন্ত প্রথম আসার মাসখানেক পরে আমি অংশুকে বললুম, তোমার এই নতুন বন্ধুকে নিয়ে তো মুশকিল হলো। অংশু বুঝেও বলল, কার কথা বলছো? জয়ন্তবাবু মাঝে মাঝে সকালে এসে বসে থাকেন, এদিকে আমার কত কাজ থাকে সংসারে। বুন্নি স্কুল থেকে ফেরে রাঙা দিয়ে আসেন, তোমার চারু মামা এসেছিলেন আজ, আর এইটুকু বাড়ি, আমার অসুবিধা হয়। তো তুমি যদি ওর দিকে মন না দাও তাহলে হয়তো সকালে আসা ছেড়ে দেবেন। আমি আবার আলাদা করে মন দেব কি? একটা মানুষ বসে থাকলে এমন তো ভান করা যায় না যে মানুষটা সেখানে নেই। উনি যদি নিজে না বোঝেন তোমার অসুবিধে হচ্ছে, তাহলে বুঝিয়ে দিতে হবে। আমি একটু চুপ করে থেকে বললুম, তুমি একবার কথা বলবে নাকি ওর সঙ্গে? উনি তো আমার কাছে আসেন না, আমি কথা বলতে যাব কেন? বলে অংশু একটা বই খুলে বসলো। না, কেন আর মিথ্যে মিছিমিছি? এখন তো আর কোনো ভয় নেই আমার। বলো মালতী, সত্যি বলো, তোমার কি অসুবিধে হতো জয়ন্তের জন্য?
নাকি সেই সব আত্মীয়ের জন্য যারা মাঝে মাঝে এসে ব্যাঘাত ঘটাতো তোমাদের আলাপে? আর ওই যে তোমার স্বামীকে বলেছিলে উনি এসে বসে থাকেন, তার মানে তুমি যেন কিছু জানো না, যেন তোমার কোনো দায়িত্ব নেই। আর এঠারে যাচাই করে নিলে অংশুকে, দেখে নিলে তার মনের গতিটা কোন দিকে। এই তো, পাছে তোমার স্বামী রেগে যান, পাছে তার শিক্ষার তুমি অসম্মান করো, তুমি কি তাই ভেবে বসে থাকতে জয়ন্তের কাছে, জয়ন্তের মুখোমুখি ঘন্টার পর ঘন্টা, দিনে রাত্রে প্রায় যে কোনো সময়? তার সাড়া পেলে তোমার অতি প্রিয় বিকেলের ঘুম ছিঁড়ে তখনই উঠে পড়ো তুমি। সে যদি রাত্রির একটা অবধিও কাটিয়ে যায়, কখনো তোমার ঘুম পায় না। পাছে কোনো অসময়ে সে এসে ফিরে যায়, সেই ভয়ে বাড়ি থেকে বেরোনো প্রায় ছেড়েই দিয়েছ। এসবের অর্থ কে না বোঝে মালতী? অন্য কাউকে টেনে এনো না এর মধ্যে। বলো, কেউ শুনছে না। এই গভীর রাত্রে বৃষ্টির শব্দের সঙ্গে মিশিয়ে মিশিয়ে বলো যে তুমি প্রায় প্রথম দিন থেকেই নিজেকে তুলে দিয়েছিলে জয়ন্তর হাতে। তোমার যে অংশটিকে নয়নাংশ কখনো ছুতে পারেনি, যেখানে তুমি রক্তে মাংসে টকটকে রঙে একই সঙ্গে দাসী আর রানী হতে চাও, সেইখানটায় জয়ন্ত এসে নাড়া দিল। আর সঙ্গে সঙ্গে উঠল তোমার সমস্ত যৌবন আর নারীত্ব। কিন্তু নয়নাংশ কেন আপত্তি করেনি, কেন কিছু বলেনি কখনো? বলেনি তা নয়, তোমাকে সতর্ক করেও দিয়েছিল সে। ঈর্ষা, বিশুদ্ধ ঈর্ষা। আমাকে আলাদা করে কেউ মূল্য দেবে এটা নয়নাংশ সহ্য হয় না। একদিন বলল, আমার মনে হয় জয়ন্তবাবু তোমার প্রেমে পড়েছেন। আমি ভুরুকুচকে বললুম, সে আবার কি? আমি তাকে দোষ দিচ্ছি না, তার পারিবারিক জীবন সুখের নয়, কিন্তু এর পরিণাম কি হবে বা হবে না তা তোমারই ওপর নির্ভর করছে। ওর এই পাদ্রী সাহেবের মতো কথা অসহ্য লাগে আমার। ঝাঁঝিয়ে উঠে বললুম, তুমি কি বলতে চাচ্ছ শুনি? যা বলতে চাচ্ছি তা একজন ভদ্রলোকের পক্ষে বলা শক্ত, নিজে বুঝে নিও। আমি ক্ষিপ্ত হয়ে বললুম, নিজেকে তুমি ভদ্রলোক বলো? তোমার লজ্জা করে না নিজের স্ত্রীকে কুৎসিত ইঙ্গিত করে কথা বলতে? জয়ন্তবাবু তোমার বন্ধু, আমার নন। তুমি ওকে আসতে বলো বারবার, আমি বলি না। ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেই পারো। ওকে বের করে দিলে তুমি সুখী হবে? আমি সুখী হই বা না হই তাতে তোমার কি এসে যায়? তার মানে তুমি সুখী হবে না? এত রাত্রে আর ইতরের মতো চেঁচামেচি করো না, আমাকে ঘুমোতে দাও। রাগে গা কাঁপছিল আমার, নয়নাংশকে বিষের মতো লাগছিল। পরের দিন আমি সন্ধ্যে থেকে শোবার ঘরে লুকিয়ে রইলুম। টের পেলুম বসার ঘরে লোকজন আসছে। একটু পরে জয়ন্তর গলা পেলুম, শ্রীমতী কোথায়, তাকে দেখছি না। নয়নাংশ কি জবাব দিলে শুনতে পেলুম না, কিন্তু হঠাৎ দেখি পর্দা ঠেলে শোবার ঘরে এসে ঢুকছে জয়ন্ত। এ কি, শুয়েছে? আমার মুখ দিয়ে একটা মিথ্যে বেরিয়ে এলো, মাথা ধরেছে। মাথা ধরেছে? জ্বর হয়নি তো? বলে জয়ন্ত আমার কপালের উপর হাত রাখলো, থাবার মতো মস্ত তার হাতটা। আমি তাড়াতাড়ি উঠে বসে বললুম, চলুন ও ঘরে। কেন? এই তো বেশ। অংশুর লেখার চেয়ারটা খাটের কাছে এনে গল্প জুড়ে দিল আমার সঙ্গে। এই জন্যই আমি ভালোবাসি তোমাকে। তুমি মিনিমুখো নও, ভীরু নও, সাবধানী পর্যন্ত নও। হাতের সব তাস টেবিলের ওপর ফেলে দিয়ে খেলছো তুমি, আর সেই জন্যই কেউ তোমাকে ঠেকাতে পারছে না, পারবেও না। আমার আলো, আমার রোদ, আমার জয়ন্ত। কেমন করে তুমি জেনেছিলে নয়নাংশুর কাছে কি কি আমি পাইনি? কিসের অভাবে ভেতরে ভেতরে আমি শুকিয়ে যাচ্ছিলাম? নয়নাংশু চেয়েছে নিছকটার যুবতী স্ত্রীটিকেই, নিজের সুখের জন্য, আরামের জন্য। আমার মনের দিকে তাকায়নি কখনো। আমার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বিষয়ে উৎসাহ নেই তার। কিন্তু জয়ন্ত, তুমি জানতে চেয়েছো আমার ছোটবেলার কথা, আমার মা বাবা, ভাই বোনদের কথা, আমার বাপের বাড়ির পুরনো চাকর গঙ্গার গল্প মন দিয়ে শুনেছ। নয়নাংশ যেন আমার বিষয়ে একটা স্নেহ মেশানো মাস্টারি ভাব, আমাকে সে অন্য কিছু করে নিতে চায়। কিন্তু আমি যা কিছু করি আর বলি তাই তোমাকে আনন্দ দেয় জয়ন্ত। কত কথা আমি বলেছি তোমাকে, বলতে পেরে খুশি হয়েছি। নেহাত ঘরোয়া সাধারণ কথা, মেয়েলি কথা, যা নয়নাংশকে কখনো বলা হয়নি, সে শুনতে চায়নি বলে। একদিন তুমি আমাকে জিজ্ঞেস করলে, আপনার কোনো ডাকনাম নেই? আছে একটা। কি শুনি? লোটন। আমার বাপের বাড়িতে আমার ওই নাম। একটু পরে তোমার জীবনের একটা ঘটনা আমাকে শোনালে তুমি। লোটন নামে একটি নায়িকার আমদানি করলে। আমি বুঝতে পারছিলাম গল্পটা তুমি তখন মুখে মুখে তৈরি করেছো, শুধু লোটন নামটা বারবার উচ্চারণ করার সুখের জন্য। অথচ নয়নাংশ আমাকে সভ্যভব্য মালতী বলেই ডাকে। আদরের সময় নিজে অনেক কিছু বানিয়ে নেয়, কিন্তু লোটন বলে ডাকে না। তার মতে ওটা নাকি মানায় না আমাকে, ওটা ন্যাকা নাম। অর্থাৎ আমার বিয়ের আগেকার 20 বছরের জীবনটাকে সে উড়িয়ে দিতে চায়। কিন্তু তুমি নিলে আমার জীবনের অংশ, আমার অতীতের আর বর্তমানের।
আমার কথা শুনে শুনে ক্লান্তি নেই তোমার। আমি বুঝতে পারলুম তোমার জীবন এখন আমাকে ঘিরে ঘুরছে। সেটা তুমি খুব সরলভাবে সহজভাবে মেনে নিয়েছো। তা নিয়ে কোনো ভয় নেই তোমার, লজ্জা নেই। কত সহজে আমার হাত ধরেছিলে তুমি, কানে কানে লোটন বলে ডেকেছিলে। আড়ালে যখন তুমি বলো, মনে হয় যেন চিরকাল আমি তাই শুনেছি। আর তাই তো যেদিন প্রথম আমাকে জাপটে ধরে চুমু খেলে, আমি অবাক হলাম না, ভাবলাম না এটা ভালো হলো না মন্দ হলো। শুধু সারা শরীরে থরথর করে কেঁপে উঠলাম, যেন আমি 16 বছরের কুমারী।